হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। তোকে আমি কি বলেছি? কখন কি বলছো? রাতে যে বলেছি ভোরবেলায় জমিতে সার দেওয়ার জন্য, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। বাবা, এখন মাত্র সকাল 7টা বাজে, আরও পরে দিয়ে আসবো। তোকে এখন দেওয়ার জন্য বলেছি, সেজন্য এখন দিয়ে আয় তাড়াতাড়ি করে। ও মা, বাবাকে কিছু বলো। খেতে চাষ করেই কিন্তু আমাদের সংসার চালাতে হয়। আমি তো প্রতি মাসে টাকা দেই, তারপরেও খেতে চাষ কেন করতে হবে? আমার বাবা, তার বাবা, আবার তার বাবা। বুঝতে পেরেছি আমি, আর বলতে হবে না। 10 মিনিটের মধ্যেই আমি বের হচ্ছি। তাড়াতাড়ি কর। এই ভোরে সার নিয়ে খেতে আসে, তখন দেখা হয় ইরার সাথে। ইরাও সেমভাবে খেতে এসেছে, ওকে দেখেই হাসতে থাকে। ওই পেতনি, হাসছিস কেন? পেতনি বললি কাকে তুই? হুম হুম, আমি কি কখনো তোর ঘাড়ে উঠে চেপে বসেছি? তোর যে চুল শেওড়া গাছের পেতনির মতো লাগে দেখতে। একদিন তোর ঘাড়েই আমি চেপে বসবো, দেখ শয়তান কোথাকার। পেতনি তো শয়তানে ভয় পায়, তাহলে তুই কেন পাচ্ছিস না? আমি তো পেতনি না, সেই জন্য ভয় পাই না। তা কবে আসলি শহর থেকে? এই তো 3 দিন হলো, আর বাবা খেতে পাঠিয়ে দিল। তা থাকবি নাকি চলে যাবি? ভার্সিটি বন্ধ তো, সেই জন্য থাকবো কিছুদিন। কিন্তু তুই গ্রামে কেন? তোর না ভার্সিটিতে ভর্তি হওয়ার কথা? বাবাকে বলেছিলাম, বাবা তো রাজি হচ্ছে না। বলল মেয়েদের এত পড়াশোনা করে লাভ কি, সেই জন্য শহরে পাঠাবে না আমাকে। আরে ঠিকই পাঠাবে। তাছাড়া তোকে শহরে এই কারণেই পাঠাবে না, কেননা তুই তো একা শহরে থাকতে হবে, সেই জন্য তোর বাবা মা চায় না। শহরে আমি ভাই ভাবির সাথেই থাকবো। আচ্ছা, আমি তাহলে তোর বাবাকে বলে ব্যবস্থা করে দিব, কিন্তু তোর ভাই ভাবি কি রাজি হবে? আরে ভাবি তো এক পায়ে রাজিই আছে। আমি কথা বলে দেখব তাহলে। সত্যি? তাহলে অনেক উপকার হয় আমার। আমার কাজ শেষ, চলি আমি। কিছুক্ষণ কথা বলে ওরা যে যার বাড়িতে চলে যায়। ইরা আকাশের ছোটবেলা থেকেই বন্ধুত্ব। বাড়িতে এসে তোর জন্য পিঠা বানাইছি, পিঠা খেয়ে গ্রামটা ঘুরে দেখ। তুই তো ঠিক মতো গ্রামে আসিস না। আচ্ছা মা, যদি আমি তোমাদের শহরে নিয়ে যাই? আমরা কোন শহরে যাব? আমি শহরে তোমাদের জন্য একটা বাড়ি বানাচ্ছি, আর 1 বছরের ভিতরে রেডি হয়ে যাবে। তারপর আমরা চলে যাব শহরে। ফাজলামো করা বন্ধ দিয়ে এখন খেয়ে নে। খাওয়া শেষ করে মোবাইল আর ল্যাপটপ নিয়ে বেরিয়ে পড়ে। এখন হয়তো ভাবছেন গ্রাম দেখতে এগুলো লাগে নাকি। আসলে এগুলো হচ্ছে কিছু কাজ করার জন্য। ওখান থেকে আসে ইরাদের বাসায়, এসে ইরার বাবা মাকে বোঝায়, ওনারাও রাজি হয়ে যায়। এতে ইরা তো অনেক খুশি। খুশির ঠেলায় জুস এনেছিল সেটাও ফেলে দেয় নিচে। এই কাজটাও হলো না তোকে দিয়ে। খুশির ঠেলাই তো। আচ্ছা চল, আমাকে গ্রাম দেখাবি। তুই কি মেহমান যে তোকে গ্রাম ঘুরিয়ে দেখাতে হবে? আচ্ছা, তোর ফাইলের সব কাগজপত্র আন, তোর ভর্তির ব্যবস্থা করে দেই আমি। এরপর শহরে গিয়ে কাগজপত্র সব জমা দিলে কয়েকটা দিন পরেই ক্লাস করতে হবে। ইরা সব এনে দেয়, ফর্ম থেকে সব কিছু অনলাইন করে দেয়। ওখান থেকে 5 দিনের ভিতরে কাগজ জমা দিতে হবে, আর 1 মাস পরেই ক্লাস শুরু হবে। 5 দিনে কি করে হবে? আরে আমি তো আছি, আমি তোর কাগজ নিয়ে জমা করে দিব, পরে তুই চলে আসিস। কিন্তু অচেনা একটা ভার্সিটিতে আমি কিভাবে কি করব? আমি তো আছি, চিন্তা করিস না তুই। আচ্ছা, কি কি লাগবে আমাকে বল, আমি এই 2-3 দিনের সব রেডি করে তোর বাড়িতে দিয়ে আসবো। সবটা বলে বেরিয়ে পড়ে। গ্রামে আম গাছের নিচে এসে বসে, তখনই কল আসে। আকাশ, কোথায় তুমি? আমি তো গ্রামে এসেছি স্যার। সাইবার হামলা হয়েছে 1 ঘন্টা আগে। এরা অনেক চেষ্টা করছে, মোটামুটি হামলা কিছুটা আটকে রেখেছে, কিন্তু বাকিটা কি করব? আচ্ছা, আমি এখান থেকে দেখছি। তুমি কি গ্রামেও তোমার... কি করব স্যার? এইগুলো ছাড়া আর কোনো উপায় কি আছে বলুন? তাহলে তাড়াতাড়ি করে আটকাও এদের। আমার ল্যাপটপে আইপি অ্যাড্রেস কানেক্ট করুন,
আমি এখান থেকে বাকিটা করছি, তবে গ্রামের নেট স্লো হবে। তোমাকে যে একটা পেন ড্রাইভ দিয়েছি আমি, ওইটা ইউজ করো। হঠাৎ ওর সাথে করে আনা হয়নি। ওটা দিয়ে চালাও, তাহলে স্পিড ভালো পাবে। ঠিক আছে, করছি। কাজ করতে করতে বাড়িতে আসে, ওই পেন ড্রাইভ কানেক্ট করে বেরিয়ে পড়ে। একের পর এক লেয়ার তৈরি করতে থাকে, যেন আক্রমণ করলে ওই লেয়ারগুলো নষ্ট হয়, মূল লেয়ারের কাছে যেন না যেতে পারে। এভাবে 1 ঘন্টায় আক্রমণ অনেকটা কমে গেছে। স্যার, আমি ওদের আটকে রেখেছি, ওরা বুঝতেই পারবে না এটা আসল লেয়ার নাকি নকল। আপনি বরং আবিরকে বলুন ওদের লোকেশন ট্র্যাক করে ওখানে সেনা পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা, তাই করছি। এভাবে আরও 2 ঘন্টা কাজ করতে থাকে। ল্যাপটপও গরম হওয়ার মতো অবস্থা। একে তো গরম, তার উপর কঠিন কাজ করলে গরম তো হবেই। সেজন্য পাশে একটা লোক বরফ বিক্রি করছিল, তার থেকে বরফ কিনে এনে একটা পলিথিনে নেয়, তারপর ওটার উপর ল্যাপটপ রাখে। যাক, এখন কিছুটা তাহলে ঠান্ডা থাকবে, আর আমারও কাজ করতে সুবিধা হবে। ল্যাপটপের ভিতরেও ফ্যান থাকে, কিন্তু এই ফ্যান সবসময় ঠান্ডা রাখতে পারে না ডাটা। দুপুর গড়িয়ে 3টা বেজে যায়। একদিকে আকাশের বাবা মার কল, অন্যদিকে সাইবার হামলা হতে থাকে। আরও 1 ঘন্টা পরে সেনা ওদের গ্রেপ্তার করে ফেলে আর সাইবার হামলা বন্ধ করে দেয়। যাক, এখন তাহলে সব কিছু ঠিক হলো। হ্যাঁ, কিন্তু তুমি আসবে কবে? 3-4 দিন তো লাগবেই। বাবাকে ক্ষেতের কাজে একটু সাহায্য করব। ঠিক আছে, যতটা তাড়াতাড়ি হয় আসিও। নতুন করে পায়ার ওয়াল তৈরি করতে হবে। আচ্ছা, আমি এসে বানিয়ে দিব। আচ্ছা, সাবধানে থেকো তাহলে। কাজ শেষ করে বাড়িতে ফিরে বাবা মা একগাদা বকা খাওয়ার পরে ভাত খেতে দেয়। সেগুলো খাওয়া হয়ে গেলে সন্ধ্যায় আসে চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য। চায়ের দোকানে কত রকমের যে আলোচনা হয় সেসব আর নাই বললাম। তখনই আরে আকাশ, তুমি এখানে? আঙ্কেল, ভার্সিটি বন্ধ দিল তো, সেই জন্য ভাবলাম একটু বাড়িতে আসি, কিন্তু এখানে এসে তো দেখি হ্যাকারের অভাব নেই। দুপুরে আমাদের দেশের সবচেয়ে বড় সাইবার অফিসে অ্যাটাক হয়, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে ওদের তুলনায় আপনারা বেশি এক্সপার্ট। আরে এগুলো তো মজা করে বলেছি। আচ্ছা, এবার একটা বিয়ে তো করতে পারো। আমার তো পড়াশোনা এখনো শেষ হয়নি। তো কি হয়েছে, তোমার বাবা মা একা একা কত কি করবে? আমি তো বাবা মাকে বলেছি জমি কাউকে দেওয়ার জন্য, তারা চাষ করে খাবে আর আমাদের সেখান থেকে কিছু দিবে। কিন্তু এতে তোমাদের সংসার চলবে কি করে? সংসার তো আমি চালাই, বাবার কথা হলো ক্ষেতের কাজ উনি ছাড়বে না। বুঝতে পেরেছি, তারপরও যা ভালো মনে হয় তা করো। 2 দিন বাড়িতে থাকা হয়। পরের দিন রাতে ইরা এসে ওর কাগজগুলো আকাশকে দেয়। সাবধানে নিয়ে যাবি। ওইসব দিয়ে তোকে ভাবতে হবে না। তোর ভাই আর ভাবির সাথে কথা বলেছিস? রাতেই বলে নিব আমি। আচ্ছা, আমি আসি, ভালো থাকিস। রাতে রওনা দেয় শহরের দিকে। 5 ঘন্টা পরে চলে আসে শহরে। বাসায় এসে ঘুমিয়ে যায়। এর ভিতরে ইরা ওর ভাই ভাবিকে কল দিয়ে ব্যাপারটা বলে, সবটা শুনে। কিন্তু তুই যদি চলে আসিস তাহলে বাবা মা একা একা কি করে থাকবে? সেটা তো 3-4 মাসের জন্য, এরপর তো বাবা মাও শহরে চলে আসবে। কিন্তু এই 4টা মাস তো ওনারা একাই থাকবে। আরে কিচ্ছু হবে না, আমি মাসের শেষ হলেই চলে আসবো। আচ্ছা, তাহলে সাবধানে আসিস। ঠিক আছে ভাইয়া। আর ভাবির কি খবর? তোর ভাবি অফিসে। আচ্ছা রাখি তাহলে। কথা বলা শেষ। দুপুরে আকাশ সাইবার অফিসে আসে। ওখানে আবিরের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে আকাশ, তাহলে কাজে লেগে পড়ো। দুপুরে খাবার শেষ করি, তারপর কাজ শেষ করে এরপর বাসায় যাব। ঠিক আছে, আমি চলি তাহলে। দুপুরের খাবারের পরে ফায়ার অয়েল কাজ করতে থাকে। একে একে 10টা লেয়ার তৈরি করে। এই লেয়ারগুলো ভাঙতে 3-4 দিন লেগে যাবে। সবটা ভালো করে সেট করা হয়। রাত 8টা বাজে। কাজ শেষ করে অফিসে ঘুমাচ্ছে, তখন এই সাইবার প্রধানের মেয়ে আসে। আকাশকে ঘুমাতে দেখে। এই ছেলেটাকে? ও তো আকাশ। কিন্তু এভাবে ঘুমাচ্ছে কেন? বিছানা থাকলে তো ভালো করে ঘুমাতে পারতো, বিছানা নেই বলে চেয়ারে ঘুমাচ্ছে। আমার সাথে কি ইয়ার্কি হচ্ছে? আপনি কি আমার বউ লাগেন যে ইয়ার্কি করব? আমি কি তা বুঝে বলছেন?
আপনি হতে পারেন এখানকার প্রধানের মেয়ে, কিন্তু এই সাইবারের কোনো কাজে আপনি নেই। সেই জন্য এখানে কোনো হুকুম দিয়ে কোনো কাজ হবে না। আমার বাবা এখানকার প্রধান, সেজন্য আমার কথাও মানতে হবে। এটা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না যে আপনি নিজের বাবার ক্ষমতা দেখাবেন। আমি দেখাবই। এই বলে আকাশের ঘুমটা ভাঙিয়ে দেয়। ও ঘুম থেকে উঠে নীলাকে দেখে 2টা থাপ্পড় দেয়। এই বেয়াদব মেয়েকে ভিতরে আসার অনুমতি কে দিল? আসলে স্যার ও তুমি আমাকে থাপ্পড় মারে? তুমি জানো আমার বাবা এই অফিসের প্রধান। এটা সরকারি অফিস, সেই জন্য সরকারি অফিসে এসে ব্যক্তিগত হস্তক্ষেপ করতে আসবেন না। আমি কিন্তু বাবাকে বলবো। এরপর যদি আর কখনো আপনাকে এই অফিসে বা এই রুমে দেখি, তাহলে ঠ্যাং ভেঙে আমি হাতে ধরিয়ে দিব, বুঝলেন? এই, তুই আমার সাথে এরকম ভাবে কথা বলার সাহস পেলি কি করে? আবিরকে ধাক্কা মেরে বের করতো, নয়তো আমি এসে লাথি মেরে বের করে দেব। এবার নীলা আরও অপমানিত হয়। নিচে বের হয়ে ওর বাবার কাছে আসে। তোর মুখ এরকম লাল হয়ে আছে, তার উপরে রেগেও আছিস কেন? ওখানে আকাশ নামে একটা ছেলে আমাকে চড় মেরেছে বাবা, তুমি ওকে বের করে দাও। ও কেন তোকে চড় দিল? বাবাও ঘুমাচ্ছিল, সেজন্য আমি এই নিয়ে কথা বলি, তাই আমাকেও চড় দিল। দেখো নীলা, ভুল তো তোমারই। বাবা, ও কাজে ফাঁকি দিয়ে তোমার লস করাচ্ছে। দেখো, প্রথমত এটা আমার কোম্পানি না, এটা সরকারি প্রতিষ্ঠান। যদিও ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আমি আছি, কিন্তু ওকে যা বলার আমি বলবো। তুমি ওকে কোনো কিছুই বলতে পারো না। কিন্তু বাবা, ও আমাকে অপমান করলো। ওটার বিচার আমি করতে পারবো না। কিন্তু কাজে যে ফাঁকি দিল তার বিচার? ওর কাজ শেষ, সেজন্য ঘুমাচ্ছে। বুঝলাম না বাবা, তুমিও দেখি ওই ছেলের হয়ে কথা বলছো। তো কি করব বল? আমি আরো কি কি ভেবেছি, সব কিছু তুই শেষ করে দিলি। এখন বাসায় যা। নীলা বাসায় চলে যায়। চিপ এসে আকাশকে ব্যাপারটা জানায়। সবটা হয়ে এলে ঠিক আছে স্যার, আমি বরং যাচ্ছি এখন। চলে আসে ওখান থেকে। পরের দিন ভার্সিটিতে চলে আসে। এসে ইরার কাগজপত্রগুলো জমা দেয়। আকাশ, এখন তো অনলাইন অফ, তাহলে তুমি কিভাবে করলে? স্যার, এটা যে আমার জন্য করাটা অনেক সহজ, তা কিন্তু জানেন। কিন্তু কাগজপত্র যদি ভার্সিটিতে জমা না দেয় তখন কি করবে? যে নিবে না তাকে আমি ফকির বানিয়ে দেব। তাছাড়া আরও 3 দিন মেয়াদ আছে এই কাগজ জমা দেওয়ার। ঠিক আছে, এগুলো নিয়ে যাও তাহলে। যেদিন ক্লাস হবে সেই দিনই স্লিপ দেখিয়ে যেন কার্ড নিয়ে যায়। সবকিছু জমা দিয়ে ভর্তির বাকি কাগজগুলো শেষ করে নেয়। এরপর ওখান থেকে চলে আসে। 20 দিন পরে আকাশের বাবা আবার কল দেয়। হ্যাঁ আব্বু, বলো। তুই একটু বাড়িতে আসতে পারবি? কেন বাবা, কিছু হয়েছে? ধান কাটতে হবে তো, সেই জন্য তুই থাকলে ভালো হতো। লোকজন ভাড়া করলেই তো হয়ে যায়। কিন্তু ওদের দেখাশোনা করার জন্য তো কাউকে লাগবে। আচ্ছা, আমি সকালেই আসবো। কি করার, চিপকে কল দিয়ে জানায়। এবারও সেমভাবে সব কিছু করে নেয়। কেননা কখন আবার কি কাজে লেগে পড়ে তা তো বলা যায় না। চলে আসে গ্রামে। বাবা, তুমি এরপর থেকে আর খেতে কোনো কিছু আর চাষ করবে না, কাউকে দিয়ে দাও, সে চাষ করবে। আচ্ছা, তাই করব। দুপুরের আগে লোক নিয়ে আকাশও কিছু কাজ করছিল খেতে। তখন এরাও ছিল দেখেই। কি রে, কবে এলি? এই তো সকালেই। এসেই দেখি কাজ করা শুরু করে দিলি। আসছি তো কাজ করার জন্য। আমি এখানে 5-6 দিন থাকবো। যখন যাব আমার সাথে তুইও চলে আসিস। তাহলে তো ভালোই হয়, আমাকে একা একা আর যেতে হবে না শহরে। তুই এসেছিস, যদি আগে জানতাম তোর জন্য খাবার নিয়ে আসতাম। মা কিছুক্ষণ পরেই নিয়ে আসবে। আচ্ছা, আমি যাই। এরা তো চলে যায়। দুপুরে খাবার নিয়ে আসে, সেগুলো খেয়ে কাজ করা শুরু করে। একেবারে সন্ধ্যায় আসে। তারপর গোসল বাকি কাজ করে ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। আকাশ, কতদিন লাগবে তোমার? স্যার, আসলাম তো একদিনও হলো না, এর মধ্যে আপনি? আচ্ছা, চেষ্টা করিও তাড়াতাড়ি আসার জন্য। কাজ শেষ হলেই চলে আসবো। কিছুদিন পরেই কাজ শেষ হয়। আকাশেরও ফেরার সময় তখন। বাবা, মা, আমি আকাশের সাথে চলে যাই? ওর সাথে কেন যেতে হবে? আকাশ তো এসেছে ওর বাবাকে সাহায্য করার জন্য। ও তো চলে যাবে একদিনের ভিতরে। কিন্তু তোর তো ক্লাস আরো 7 দিন পরে। ও যখন এসেছে একসাথে যাই। তাছাড়া ভাইয়া তো স্টেশনে আসবেই নেওয়ার জন্য। একা একা যাওয়ার থেকে ওর সাথে যাই। ঠিক আছে,
অবশ্য একা একা গেলে আমাদেরও চিন্তা হতো। তোর ভাইয়াকে বলিস আমরা 3 মাস পরে চলে আসব। ভাইয়ার সাথে আমি কথা বলেছি, ভাইয়া তো বলল তোমরা আসার 2 মাস আগে জানাতে, তাহলে ভাই নতুন বাসা দেখবে। এমনিতে এখন তো তাদের 2টা রুম, তোমরা আসলে ওটা চেঞ্জ করে 3 রুম নেবে। আমরাও 3 জন এক রুমেই ঘুমাবো। এত কষ্ট করতে হবে না, আমাদের কি টাকা পয়সার অভাব নাকি যে এরকম করে ঘুমাতে হবে? আচ্ছা, জানিয়ে দেব। এদিকে আকাশও সব কিছু গুছিয়ে নেয়, টিকিট আগে কেটে নিয়েছে। কিছুক্ষণ পরে বাবা মা যা বলেছি তাই যেন হয়, সব খ্যাত অন্যদের দিয়ে চাষ করাবে। তাহলে আমাদের সংসার চলবে কি করে? এত সম্পত্তি আমাদের, তারপরেও বলছো সংসার কিভাবে চলবে? তাছাড়া আর কয়েকটা মাস পরেই তো তোমাদের আমি নিয়েই যাব শহরে। আপাতত উত্তরপাড়ায় যে ছোট্ট জমিটা আছে ওটা বিক্রি করলে 3 থেকে 4 লক্ষ টাকা তো পাওয়া যাবে। এখন জমি বিক্রি করে খাবো কি? আমাদের বাড়ির বাইরে 30 লাখ টাকার জমি আছে এখনো, সেখান থেকে একটা বিক্রি করলে আহামরি ক্ষতি হবে না। আচ্ছা, আমি তোর জন্য কিছু পিঠা বানাবো, সেগুলো নিয়ে যাস। দিনের বেলায় ইরার মাও পিঠা আরও অনেক কিছু বাসায় ইরার আর ওর ভাই ভাবির জন্য দেয়। আকাশের জন্য ওর মা ওর পছন্দের পিঠা বানিয়ে দেয়। সন্ধে ওরা টেনে এসে বসে। কিরে, তুই তো পুরো দোকান নিয়ে যাচ্ছিস। দোকান কই ভাই ভাবি, আমি আমাদের জন্য কিছু জিনিস। কিন্তু তোর ঘুমানোর জন্য খাট তোষক সেইগুলো নিয়ে গেলেই তো পারিস। ওইসব আছে, সেগুলো নিয়ে তোর ভাবতে হবে না। আচ্ছা, আমার ভার্সিটি থেকে তোর ভার্সিটি কত দূরে? সেম ভার্সিটিতে আমরা। তাহলে তো প্রতিদিন দেখা হবে। তাহলে তোর কতগুলো গার্লফ্রেন্ড আছে, বান্ধবী আছে, সব কিছুই জানতে পারবো। ঠিক আছে, জানিস আর একটা কথা, শহরে এসেই কিন্তু ছেলে বন্ধু বানিয়ে বসিস না। মেয়ে বান্ধবী যদিও বানাস দেখে শুনে বানাবি। তুই থাকতে ছেলে বন্ধু কেন বানাতে যাব শুনি? আর মেয়ে বান্ধবী ওটা দেখি ক্লাস করার সময়, পরে বুঝতে পারবো। তোর যেমনটা ইচ্ছে, এখন ঘুমা, ভোরবেলায় পৌঁছাবো আমরা। রাতে কিছু খাবার খেয়ে ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় স্টেশনে এসে নামে। তোর ভাই কোথায়? কল দিলাম, কল ধরলো না। ভাবিকে দিলাম, ভাবি বলল ভাই এখন ঘুম থেকে উঠলো। আচ্ছা, আমাকে ঠিকানা বল, আমি তোকে পৌঁছে দিয়ে তারপর আমি বাসায় যাব। তাহলে তো ভালোই হয়। ঠিকানা অনুযায়ী বাসার সামনে নামে। ইরার ভাবি নিচে ছিল, ওকে দেখে অনেক খুশি হয়। ছেলেটা কে? এরা পরিচয় দেওয়ার পরে চিনতে পারে। ভেতরে আসো। অন্য কোনো একদিন আসবো। আরে আসো, লজ্জা পেতে হবে না। ভিতরে আসে, কথা বলতে থাকে। ইরার ভাই কিন্তু আকাশকে চিনে, এই এলাকার বলে কথাবার্তা শেষ নাস্তা করে নেয়। তারপর ইরার ভার্সিটির ঠিকানা দেয়, কাগজগুলো দেয়। এখান থেকে 10 মিনিটের রাস্তা। তাহলে তো গ্রামে বাড়ি আর কলেজ যতটা দূরে ততটা দূরেই। ওই রকম হবে। আচ্ছা, আমি আসি ভাই। আচ্ছা আসো, মাঝে মাঝে আসবে কিন্তু তুমি। আচ্ছা, অবশ্যই আসবো। আমি তাহলে এখন আসি ভাইয়া। ঠিক আছে, যাও। ওখান থেকে বাসায় যেতে থাকে। এরা ওর ভাই ভাবির সাথে গল্প করতে থাকে, সেটা ওনাদের পারিবারিক আলাপ, যা আমাদের শুনে কোনো কাজ নেই। 5 দিন পরে ইরা, আজকে তোমার প্রথম দিন, সেজন্য পুরো কনফিডেন্সের সাথে যাবে। কিন্তু আমি তো ভার্সিটি চিনি না ভাবি। আরে আমি তোকে নিয়ে যাব। তাছাড়া ভার্সিটি আমাদের ফ্যাক্টরি রাস্তার কাছে, তোকে প্রতিদিন নিয়ে আসতে পারবো, কিন্তু নিয়ে আসা তো সম্ভব না। আমি বরং বাসে করে চলে আসবো, কিন্তু কোন বাসে উঠবো তা তো জানি না। থাক, তোমাকে বাসে যেতে হবে না। আমি বরং ইরাকে প্রতিদিন 200 টাকা করে দিব। ও রিক্সায় যাবে আর রিক্সায় আসবে। কিন্তু ভাড়া তো তাহলে 80 থেকে 100 টাকা যাবে, বাকি 100। ভার্সিটিতে কি না খেয়ে থাকবে নাকি? বান্ধবী জোগাড় করবে, তাদের সাথে আড্ডা দিব। কত খরচ? তাই বলে এত খরচ? ওই, তুমি কি কম খরচ করেছো আমার ওপরে? দেখো, আমি একটা মেয়ে, সেজন্য আমি জানি মেয়েদের কত খরচা লাগে। তাছাড়া ইরা, আমি এক্সট্রা 5,000 টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে রাখবো। যে টাকা যখন খুব বেশি প্রয়োজন হবে তখন ওখান থেকে ভাঙবে। সত্যি আমার ভাবি অনেক বেশি ভালো। আর আমার ভাই তো আমাকে দেখতেই পারে না, ও ছোট থেকেই কিপটে, এখনো তেমনই আছে। আস্তে আস্তে না, আস্তে আস্তে আমার বোনকে আমার দিকে নিয়ে নিলে। তোর এই কিপটামির জন্য কেউ তোর সাইড নিবে কেন শুনি? আচ্ছা ইরা, এ নাও তোমার 200 টাকা, আর আমি 5,000 টাকা তোমার অ্যাকাউন্টে দিলাম। কি বলো? তাই বলে এত? দূর,
প্রতিদিন এভাবে হাত পেতে নিতে তোমারও লজ্জা হবে। তার চেয়ে বরং আমি তোমাকে প্রতি মাসের জন্য টোটাল 7,000 টাকা করে তোমার অ্যাকাউন্টে দেব। তাহলে আর প্রতিদিন হাত পেতে নিতে হবে না। আর শপিং তো আলাদা। সত্যি ভাবি? কিন্তু কসমেটিক? আমারগুলো ইউজ করবে, তাহলে খরচও কম হবে। তোমরা দুজন মিলে তো আমাকে ফকির বানিয়ে দিবে। ভাবি, তুমি এই কিপটার সাথে এত বছর সংসার করলে কি করে শুনি? হুম হুম। বিয়ের আগে কত খরচ করতো আমার জন্য, কিন্তু বিয়ের পরে তার অর্ধেকও করে না। অবশ্য তোমার সাহায্য না পেলে তো তোমার ভাইকে বিয়ে করতে আমি পারতাম না। এই জন্যই ভাবি আমার এত ক্লোজ। এখন যাও তাহলে ভার্সিটিতে, নয়তো লেট হয়ে যাবে। কি আর করার, রিক্সা নিয়ে ভার্সিটিতে আসে। প্রথম দিন ভার্সিটির রিসিট দেখাতেই ঢুকতে দিল। তারপর চলে আসে নোটিশ রুমে, এসে আইডি কার্ড নেয়। তারপর ক্লাস করতে থাকে। ওইদিকে আকাশ এসে মাঠের এক জায়গায় বসে আছে, আর ওকে ঘিরে ছেলেমেয়েরা বসে আছে। ইরার ক্লাস শেষ হয়ে ভার্সিটি ঘুরে দেখতে থাকে। তখনই আকাশকে দেখতে পায়, সেজন্য ওর কাছে আসে। ওই, তুই ক্লাস না করে এখানে এতগুলো ছেলে মেয়ের সাথে আড্ডা দিচ্ছিস? এই মেয়ে, তুমি কে? আর এখানে কেন আসলে? কি রে, তুই না বলেছিস তুই কোনো মেয়ের সাথেই কথা বলিস না? এখন তো দেখি সবাই লাইন দিয়ে আছে। ভাইয়া, আপনি মেয়েকে চিনেন? বলুন, ওকে চিনেন? ও হ্যাঁ, পরিচিত আমার। ও আপনার কি হয় বলুন? ভাইয়া চুপ কেন, বলুন আমাদের। ও আমার গার্লফ্রেন্ড, তোমাদের ক্লাসেই পড়ে। গার্লফ্রেন্ড কথা শুনে এরা একটু অবাক হয় বেশি, বাকিরা অবাক হয় না, কেননা ওরা এত জেনে কি করবে সেজন্য। ওরা আমার ক্লাসের কি করে হয়? ক্লাস তো শুরু হয় 1 মাস আগে, কিন্তু তোকে ভর্তি করানোর পরে যারা সময়ের পরে ভর্তি হয়েছে তাদের একটু লেট তো হবেই। আরে বসো এখানে। ভাইয়া, আমার কাজ হয়ে যাবে তো? 100% সবার কাজ করে দিব, তোমরা এখন আসো। ওরা একে একে চলে যায়। এবার ইরা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাগী লুক নিয়ে। আরে রেগে কেন আছিস? রাগিয়ে দিয়ে বলছিস? কেন রেগে আছি? যদি আমি এই কথাটা না বলতাম তাহলে দেখলি না কত মেয়ে ছিল, ওরা তো আমার সাথে প্রেম করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাহলে আমার নাম কেন নিলি? এখন আর কেউ আমার সাথে প্রেম করতে চাইবে না। তুই দেখি শহরে এসে ভালোই বুদ্ধিমান আর সিয়ানা হয়ে গিয়েছিস। আচ্ছা, এখন বসে পড়ো পাশে। কি করার, বসে বসে আড্ডা দেয়। কিছুক্ষণ পর পর মেয়েরা এসে আকাশকে হাই হ্যালো দিয়ে যাচ্ছে। দেখেছিস কত মেয়ে আমাকে পছন্দ করে? সেটাই তো দেখছি, এখানে তোকে কত মেয়ে পছন্দ করে। এটা ঠিক বলেছিস। তো বল, কেমন কাটলো দিন? অনেক ভালো কেটেছে, কিন্তু ক্লাস তো অনেক আগেই শুরু হয়েছিল। আমি এই 1 মাসে তো কোনো কিছুই আর পাবো না। আচ্ছা, চিন্তা করিস না, আমি ম্যানেজ করে দিব। সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি বলছি। তাছাড়া এতটুকু তো করতেই পারি তোর জন্য। আচ্ছা, একটা কথা বলার ছিল তোকে। কি কথা বল? 2টা ছেলে আমাকে আজকে রেগিং করেছে। এই কথাটা এতক্ষণ ধরে না বলে তুই এখন বলছিস? ভয় লাগছে তো, যদি ওরা আবার আমার সাথে। চল, ওদের দেখিয়ে দিবি। আরে, ওরা কি এখানে এতক্ষণ ধরে আছে নাকি? তাছাড়া ওদের আমি খুঁজবো কোথায় এখন? আচ্ছা, ঘটনা কোন জায়গায় হয়েছে বল, তাহলে আমি সিসিটিভিতে ওদের দেখে নিব। ঠিক আছে, চল তাহলে। ওকে জায়গা দেখিয়ে দেয়। জায়গা দেখে বুঝতে বাকি রইল না। এখন তো ক্যামেরা আছে, আমি খুঁজে বের করব ওদের। তুই বরং এখন বাসায় ফিরে যা। ঠিক আছে, যাচ্ছি। ওরা চলে যাচ্ছে বাসায়। ভার্সিটির কম্পিউটার অ্যাক্সেস নিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সবটা দেখে বুঝতে আর বাকি রইল না কোনো কিছুই। ওইদিকে, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? ওই ছেলেটার সম্পর্কে তুমি কি কি জানো? কোন ছেলের কথা তুই বলছিস? যে ছেলের সাথে আমরা কথা কাটাকাটি হয়েছিল তোমার অফিসে। ওর ব্যাপারে হঠাৎ জানতে চেয়েছিস, ব্যাপারটা কি বলতো? ও, তুমি বলবে কিনা সেটাই বলো। ঠিক আছে, বলছি। উনি এক এক করে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, এই জন্য ও অফিসে আসে না? তুই হঠাৎ করে ওর ব্যাপারে এত কেন জিজ্ঞেস করছিস? জিজ্ঞেস করার যথেষ্ট কারণ আছে বলেই জিজ্ঞেস করছে। দেখ, যাই করিস না কেন, ওর সাথে উল্টা পাল্টা কোনো ঝামেলায় জড়াবি না।
ওই সব কিছুই হবে না। পরের দিন তুই নাকি আমাদের ডেকেছিস? ডেকেছি। কেন ডেকেছিস তা বল। তোরা গতকাল একটা মেয়েকে অনেক কথা শুনিয়েছিস। তো কি হয়েছে? কাজটা কেন করলি তোরা তাই বল। করেছি তো কি হয়েছে? তাছাড়া জুনিয়রদের সাথে তো এটুকু করাই যায়। তোদের আমি এরপর থেকে যেন ওই মেয়ের আশেপাশে যেন না দেখি। দেখলে কি করবি? তোদের আমি এমন অবস্থা করব যে তোরা নিজে থেকে এসে পা ধরে ক্ষমা চাইবি। দেখ, মানলাম তুই আমাদের সিনিয়র, কিন্তু মাত্র 5 মাসের। তোর সামনে পরীক্ষা, আর আমরা মাত্র উঠেছি। ঠিক আছে, তাহলে তোরাও জেনে রাখ, 2 দিনের ভিতরে আমি তোদের দিয়ে যদি আমার পা ধরে মাপ না চাইয়েছি, তাহলে আমার নামও আকাশ না। দেখবো তুই কি করতে পারিস। ভার্সিটির একটু পপুলার বলে যা খুশি তাই করা তো যাবে না। সেসব তো সময় বলে দেবে। যাই হোক, তোরা ভালো থাকিস। চলে যায় ক্লাসে। এরাও ক্লাস শেষে করে বাসায় যায়। রাতের বেলায় ওই 2টা ছেলের ফোন হ্যাক করে নেয়। ওরা ফোনে কি করছে না করছে সব কিছুই ফোনের মধ্যে রেকর্ড করা হয়। রাতে এই কাজগুলো করে সকালে সে সব তথ্য ছড়িয়ে দেয় নেটের মধ্যে, যা ওরা দেখতে পায়। এত গোপন তথ্য জানলো কি করে? সেটা তো আমিও ভাবছি। আমরা তো যৌনকর্মীর সাথে। মান সম্মান তো কিছুই আমাদের থাকলো না তাহলে। কিন্তু ওই শালা এইগুলো পেলো কোথা থেকে? আমিও তাই ভাবছি। রাতে করা মেসেজগুলো সকালে এইভাবে ভাইরাল হয়ে গেল। আমার তো মনে হয় ওই ছেলেই এসব করেছে। আচ্ছা, ওই মেয়েগুলো তো করতে পারে। এরকমটা হতেই পারে না। ওদের সাথে কত কাজ করেছি আমরা, কিন্তু ওরা তো এর আগে এরকম কখনো করেনি। তাহলে এবার এমনটা কেন করলো? নাকি ওই ছেলেটা করেছে, কিন্তু ওর এত সাহস হবে না? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল? কাল ওই ছেলেকে ধরবো, দেখি কিছু জানা যায় কিনা। ঠিক আছে। এইদিকে নীলা ওর বাবার সাথে বসে আছে। বাবা, তোমাকে যে বলেছিলাম তার কি করলে? সব আমার করা শেষ, 3 দিন পরে যাবি ক্লাস করতে। ঠিক আছে বাবা। এমনিতেই পরের দিন আকাশ ভার্সিটিতে আসে। ওই ছেলেগুলো আবারও আসে সামনে। ও দাঁড়া, আমি কি তোদের জুনিয়র যে এরকম ভাবে কথা বলছিস? তুই জুনিয়র নাকি সিনিয়র সেটা জেনে আমাদের কি কাজ? তুই আমাদের এত বড় ক্ষতি কেন করেছিস? আমি তোদের ক্ষতি করেছি সেটা কি রকম? ওকে সাইডে নিয়ে চল। ওরা কিছু করতে যাবে, এরই মধ্যে কিছু ছেলে মেয়ে ওখানে আসে, আকাশের কাছে এসে দাঁড়ায়। এতে ওরা দুজন অনেকটা দূরে সরে যায়। ওদের সাথে কথা বলছিল। তখনই নীলার বাবার কল আসে। আকাশ, যেখানে থাকো না কেন তাড়াতাড়ি করে হেডকোয়ার্টারে আসো। ঠিক আছে, আসছি আমি। 30 মিনিট পর চলে আসে হেডকোয়ার্টারে। ওখানে এসে কথা বলতে থাকে। তখনই এখন কি করবে? স্যার, এরকম অ্যাটাক তো হতেই থাকে, এতে এত ঘাবড়ানোর কি আছে? কিন্তু অ্যাটাক তো আমাদের উপরে হয়নি। এতে তো আরও ভালো খবর। যদি আমাদের উপরে অ্যাটাক না হয় তাহলে এত ঘাবড়ানোর কি আছে বলুন? আমাদের উপরে হলে তো আমরা ব্যবস্থা করতাম, কিন্তু এবারে অ্যাটাক হয়েছে। কাদের উপরে? সরাসরি বিমান এয়ারলাইন্সের সার্ভারে, যার কারণে 1000 কোটি টাকার লস হয়ে যাচ্ছে। কি বলেন? এত কিছু হলো, তারা কোনো অ্যাকশন নিল না? তাদের যা করা তারা করছে, কিন্তু এতে কোনো কিছুই হচ্ছে না। তাহলে বাকিটা এখন আমাদের করতে হবে। অলরেডি 3 ঘন্টা ফ্লাইট বন্ধ এর ভিতরে। আচ্ছা, সেসব থাক, তুমি কাজ শুরু করো। তাহলে আপাতত এই রুমে কয়েকটা ঘন্টার জন্য আর কাউকে আসতে দিবেন না। কেউ আসবে না, তুমি কাজ করো। কম্পিউটার নিয়ে কাজ করতে থাকে। 30 মিনিট ধরে কাজ করার পরে এটা কি হলো? কেন, কি হয়েছে? ভালো করে তাকিয়ে দেখ। এতক্ষণ আমরা 70% কাজ করছিলাম, কিন্তু এখন 60%-এ চলে এসেছে। ব্যাপারটা তো খেয়ালই করিনি আমি। হঠাৎ কে এরকম ভাবে আমাদের বাজি উল্টে দিতে পারে? যেই করুক না কেন, আমাদের হাল ছেড়ে দিলে হবে না। সবাইকে তাহলে কাজে লাগিয়ে দিচ্ছি, কি বলিস তুই? তাড়াতাড়ি করো। ওরা আমাদের থেকে জানিয়েছে অন্যায়ভাবে, সব আমাদের আবার নিতে হবে এক এক করে। এর মধ্যে ওরা আকাশকে মেসেজ করে। ওদের মেসেজ দেখে অবাক হয়ে তাও রিপ্লাই দিতে থাকে। রিপ্লাই দাও শেষ হলে, দেখো, তোমরা এমনিতেই 1000 কোটি টাকা লস করিয়েছ। তোমরা যখন বাধ্য হয়ে করেছ বা তোমাদের ক্ষতিপূরণের জন্য করেছ, তাহলে তোমরা তো সে টাকা উঠিয়ে নিয়েছ। তাহলে আবার কেন? ওরা যে টিকিটের দাম অনেক বেশি রাখে, তার বেলায় কি হবে? আচ্ছা, এই বিষয়ে আমি কথা বলবো, সেজন্য তোমরা হ্যাকিং অফ করো।
নয়তো 1 ঘন্টার ভিতরেই তোমরা জেলের ভিতরে থাকবে। বুঝতে পেরেছো? এত সহজ না। তাহলে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ করছি, দেখি তুই কি করতে পারিস। ঠিক আছে, 1 ঘন্টায় সব টাকা তো নিব, সাথে তোরা জেলে থাকবি। ভেবেছিলাম তোদের একটা সুযোগ আমি দিব, কিন্তু তোরা যা শুরু করেছিস এতে তোদের হাতে আর কোনো সুযোগ দেওয়া চলবে না। ঠিক আছে, আমরাও দেখি কি করতে পারিস। এবার আকাশও কাজ শুরু করে, ওরাও কাজ করতে থাকে। এর ভিতরে কিছু টিমকে অ্যাক্টিভ থাকতে বলে। আকাশের ইশারায় পেলে তারা যেন সব লোকেশনে চলে যায়। 40 মিনিট পরে কিরে, তোরা তো হেরে যাবি। এত সহজে আমরা পরাজয় মেনে নিব না। আর বেশি কিছু সময়ও নেই, খুব কাছাকাছি। আমরা অলরেডি 30% আছি। কিছুক্ষণ পরেই পুরো 0%, তারপর তোরা জেলে। দেখা যাক, তাড়াতাড়ি করে কাজটা শেষ করো, কোনোভাবেই ওকে টিকতে দেওয়া যাবে না। ওরা যে যার মতো কাজ করতে থাকে। অনেকটা সময়ের পরে ওই হ্যাকারের দরজায় সেনা চলে যায়। ওদের দেখে ওদের তো কলিজা শুকিয়ে যাওয়ার মতো। হাত উপরে তুলে যেভাবে আসো সেইভাবে বের হয়ে আসো। কোনো চালাকি করলে গুলি চালিয়ে দিব। গুলি করবেন না, আমরা আসছি। আমাদের লোকেশন পেলেন কি করে? সেটা জেনে তোমাদের কি কাজ? তাড়াতাড়ি করে চল এখান থেকে। ওখান থেকে আসার আগে ওখানে যা কিছু ছিল সব জ্বালিয়ে দেওয়া হয়। এতে অনেক কিছু শেষ হয়ে যায়। 30 মিনিট পরে ওদের আকাশের সামনে আনা হয়। তাহলে তুই আমাদের... ঠিক ধরেছিস। এখন বাকি কথা তোদের বলি। তোর আবার কি কথা থাকবে বল। দেখ, তোদের আমি আগেই বলেছিলাম, কিন্তু তোরা আমার কোনো কথাই শুনিস নাই, সেই জন্য আমাকে বাধ্য হতে বলে। আমাদের ছেড়ে দিতে বলুন, আমরা আর কখনো এরকমটা করব না। হ্যাঁ, তো সুযোগ দেওয়াও ঠিক না, বুঝতে পেরেছিস? আমার কথা তোরা যদি আগেই আমার কথাটা শুনতি তাহলে আমি তোদের ছেড়ে দিতাম, কিন্তু আমি এখন তা পারবো না। নিয়ে যাও ওদের। সেনারা ওদের নিয়ে যায়। এরপর বিমান এয়ারলাইন্সের সার্ভার ঠিক করে দেয়। এতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক চলে আসে। 1 ঘন্টা পরেই তারা কাজ শুরু করতে পারবে আশা করি। ঠিক আছে, যাও তাহলে তুমি। এখন আরও পরেই যাই। এর মধ্যে আকাশের বাবা কল দেয়। কল দিয়ে কথা বলতে থাকে। তখনই ঠিক আছে, আমি কালকেই রওনা দিব। কল কেটে দিয়ে চিপকে জানায় উনিও না করে না। এদিকে আকাশ ভার্সিটিতে না আসায় ইরা কল দেয়। কোথায় তুই? বাড়িতে যাব 3 দিনের জন্য, সেই জন্য ব্যাগ গুছিয়ে রাখছি। হঠাৎ বাড়িতে কেন? বাবা ধান বিক্রি করবে, এর বাইরে জমির কিছু কাজ আছে। আচ্ছা, তাহলে আমার একটা কাজ করতে পারবি? তোর কি কাজ? আমার কিছু জিনিস বাড়িতে আছে, তুই নিয়ে আসবি প্লিজ। বেশি কিছু না, 1 কেজির মতো হবে। আচ্ছা, হাঁটিকে বলিস রেডি করে রাখার জন্য, আমি আসার সময় নিয়ে আসব। ঠিক আছে। বেরিয়ে চলে যায় বাড়িতে। প্রথমে ধান থেকে শুরু করে সব বিক্রি করে দেয়। তারপর ক্ষেতের কাজ শুরু। বাবা ধান বিক্রি করে 40,000 টাকা হলো, ওই জমি বিক্রি করা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, টাকা কি বেশি দরকার? হ্যাঁ, তো জমি রেখে আমাদের কি কাজ বলো তো? কয়েকটা মাস পরেই আমরা শহরে চলে আসব। তাই বলে জমি বিক্রি করব? ওই জমিটা আমাদের বাকি জমির থেকে অনেকটা দূরে, সেই জন্য আমরা ওই জমিটাই বিক্রি করে দেব। যা ভালো মনে করিস তুই কর। ঠিক আছে। 2 দিন থেকে যত সমস্যা ছিল সব দূর করে দেয়। টাকা আকাশ ব্যাংকে রেখে আসে। আমি রাতেই চলে যাব। তোর মা কিছু বানাচ্ছে, সেগুলো নিয়ে যাবি। আচ্ছা, আমি আসছি। চলে আসে ইরাদের বাড়িতে। ইরার মা ব্যাগে কিছু দেয়, সেগুলো নিয়ে বাসায় ফিরে আসে। তারপর ইরাকে জানায়, আচ্ছা শোন, ব্যাগ কিন্তু খুলবি না। কি আছে ব্যাগে তা বল। কোন পিঠা বা অন্য কোনো কিছু? ওইগুলো কিছুই না। তাহলে আর কি থাকবে বল। তোকে বলা যাবে না, নাই দেখানো যাবে। আচ্ছা, দেখলাম না। রাতে সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। সকালবেলায় ভার্সিটিতে আর না এসে ইরা ভাইয়ের বাসায় আসে, কেননা ইরা ওখানেই আসার জন্য বলে। তুমি ইরার রুমে যাও, ও রুমে আছে। আকাশও ইরার রুমে আসে। রুমে ইরাকে দেখেই চোখে হাত দেয়। ইরা চিৎকার করতে গিয়েও দিল না, কেননা এতে ওর ভাবি খারাপ কিছু মনে করবে, সেজন্য তাড়াতাড়ি ওড়না পেঁচিয়ে নেয়। নক করে তো ঢুকবি। এখন আর ঢেকে কি হবে, সব তো দেখেই নিলাম। দরজা আটকে রাখলে তো এই ঘটনাটা ঘটতো না। বাসায় তো ভাই নেই, সেই জন্যই তো আমি একটু... এখন এইগুলো পরে আমাকে উদ্ধার কর। ওয়াশরুমে যা তাড়াতাড়ি করে,
ভাবি আসার আগেই। তুই বরং রুম থেকে যা। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা, কি কথা? তুই কালো রঙেরটা পরিস, ওটা পরলে বেশি মানাবে। শয়তান, তুই সব খুলে দেখেছিস? তুই তো জানিস আমাদের বাঙালিদের স্বভাব কেমন, যেই কাজে বাধা আসবে উল্টো সে কাজটাই সবচেয়ে বেশি করা হয়। তাই বলে একটা মেয়ের পার্সোনাল জিনিস দেখবি তুই? আগে তো জানতাম না, দেখার পরেই জানলাম। তুই এত লুচ্চা হলি কবে থেকে শুনি? ওর এইগুলো দেখার পরে এখন চেঞ্জ কর, অন্য কেউ দেখার আগে। আর হ্যাঁ, কালোটা পরিস। মার খাবি তুই। বলেই তেরে আসে আকাশের দিকে, পিছলা খেয়ে আকাশের উপরে এসে পড়ে। এতে অন্য সরে যায়। ইরা আবারও লজ্জিত হয়। এই কালারটা তোকে মানাচ্ছে না। এইসব কি লোকে দেখে নাকি? যে মানায় কি মানায় না এই নিয়ে কমেন্ট করবে? আমি দেখেছি বলেই তো কমেন্টটা করলাম। ইরা রেগে উঠে যায়। তারপর ওয়াশরুম থেকে ঠিকই কালোটা পরে বের হয়। সত্যি অনেক মানিয়েছে তোকে, কিন্তু উপরের জামা তো পরবি। তোকে দেখানোর জন্য পরিনি, ভাবি আসার আগে পরি, নয়তো কেলেঙ্কারি হয়ে যাবে। সুন্দর মতো পরিপাটি হয়ে নেয়। কিছু সময় পরে ভাবি নাস্তা নিয়ে আসে। তোমাদের আলাপ এত তাড়াতাড়ি শেষ? ভাবি সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেল। নাস্তা করো এখন, দুপুরে খেয়ে তারপর যাবে। তোকে দুপুরে খেতে হবে না। ইরা, মেহমানের সাথে কেউ এইভাবে কথা বলে? ওর মতো লুচ্চু মেহমান কারোর বাসায় যেন না যায়। ভাবি আমি খেয়েই যাব। ভাবি চলে যায়। ইরা তো লজ্জায় ঠিকমতো তাকাতেও পারছে না আকাশের দিকে। তাও ভালো, তোর লজ্জা অন্তত কমেছে, নয়তো তুই যে নির্লজ্জ। তোকে আমি মেরেই ফেলবো। আমি কিন্তু ভাবিকে বলে দিব তুই আমাকে বের করে দিচ্ছিস। চুপচাপ করে খায় এখন, খবরদার এই কথাগুলো কাউকে বলবি না। এখন ঘটে যাওয়া ঘটনাটা, এই ঘটনা আমারই ভুল হয়েছে। নাই আমি ওইগুলো তোকে নিয়ে আনতাম, আর নাই এই ঘটনাগুলো হতো। এখন কে চুপচাপ বের হ। দুপুরের খাবার খেতে যেতে বলেছে ভাবি। একটা অসহ্য। দুপুরবেলায় এরা ভাই ভাবি সবাই ছিল, একসাথে খেতে থাকে। তখন আচ্ছা আকাশ, তোমার পড়াশোনা আর কত মাস লাগবে? এই তো আর 1 বছর হলেই পুরোটা শেষ হবে। কিন্তু একটা কথা বলো, তোমার পড়াশোনার খরচ দেয় কে? আচ্ছা ভাইয়া, আমাদের কি টাকা পয়সা বা সম্পত্তির কি কম আছে? আপনি বলুন, অন্তত আপনাদের থেকে অনেক বেশি হবে। বাবা তো নিজের ঐতিহ্য ধরে রাখার জন্য কৃষি কাজ করছে। সেসব আমি জানি। তা পড়াশোনা শেষ করে কি গ্রামেই ফিরে যাবে? আমি 6 মাস পরে বাবা মাকে পুরোপুরিভাবে এখানে নিয়ে আসব। আর বাড়ির জায়গা ছাড়া খেতে যত জায়গা আছে সেইগুলো কারোর কাছে বন্ধক দিয়ে আসব। সে চাষ করবে আর তার বিনিময়ে আমাদের কিছু দিবে। এটা তো তোমার একটা ডিসিশন, কিন্তু তোমার বাবা মাকে নিয়ে যদি এখানে চলে আসো, তাহলে তুমি খরচ চালাবে কি করে? আমি এমনিতেই জব করছি পড়াশোনার পাশাপাশি। এর বাইরে নতুন করে একটা বাড়ি করেছি। কি বলো, শহরের মধ্যে জায়গায় কিনে বাড়িও করেছো? হ্যাঁ ভাইয়া, 4 থেকে 5 মাসেই পুরো কাজ হয়ে যাবে। এরপর মা বাবাকে নিয়ে আসবো। পুরো বাড়িটা ওনাদের পছন্দের আসবাবপত্র আনবো। যাক, তাহলে একদিন দাওয়াত দিও। আমার বাবা মা আর 2 মাসের ভিতরে নিয়ে আসবো। আমরা এই বাসা ছেড়ে দিয়ে নতুন একটা ফ্ল্যাট কিনবো। পুরোটা ঠিক হলেই আপনাদের নিয়ে আসবো, তাহলে তো ভালোই হবে আপনাদের জন্য। খাওয়া শেষ হলে আকাশ বেরিয়ে পড়ে। পরের দিন যখন ভার্সিটিতে আসে, ওর আমি তোকে অনেক হাদারাম ভেবেছিলাম, কিন্তু তুই তলে তলে এত চালাক হয়েছিস কি করে শুনি? আমি কি করেছি? মিথ্যে বাড়ির গল্প তোকে কে বললো শোনাতে? মিথ্যে হতে যাবে কেন? যাক গিয়ে চল, ওইদিকে বসে আমরা, জুইও আছে। বাহ, এত তাড়াতাড়ি বান্ধবীও বানিয়ে নিলি। ওকে। মেয়েটা ভালো, তাই আর দেরি করিনি, বুঝতে পারছিস? পেরেছি। ওরা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। তখনই একটা গাড়ি করে নীলা ওখানে আসে। আমি কি জয়েন হতে পারি? আপনি এখানে কেন? তুই কি ওনাকে চিনিস? মোটামুটি পরিচয়। আমি নীলা রহমান, ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছি। তবে আমি আকাশের থেকে 1 সেমিস্টার জুনিয়র, আর তোমাদের থেকে 2 সেমিস্টার সিনিয়র। কিন্তু আপু, আপনি আমাদের সাথে আড্ডা দিবেন? এতে তোমার কোনো সমস্যা আছে?
আমার কোনো সমস্যা নেই, শুধু ভাবছি সিনিয়র জুনিয়র সাথে আড্ডা দিবেন, সেই জন্য একটু অবাক। তোমরাও তো আকাশের সাথে আড্ডা দিচ্ছ। আকাশ আমার ছোটবেলার বন্ধু, আমরা গ্রামে একসাথে বড় হয়েছি, ওখান থেকেই আমাদের পরিচয়। এখানে আসার কারণ কি? ওহ, ভার্সিটি আমার জন্য দূরে হয়ে যায়, সেজন্য এখানে চলে আসলাম। কিন্তু আমার জানা মতে দুটোই তো সেম দূরত্বের। আচ্ছা থাক না, উনি যখন আড্ডা দিতে চেয়েছে তখন দিক। তোরা কথা বল, আমি একটু কাজ করব। অফিসের বাইরে কিসের কাজ? সেইগুলো আপনাকে কেন বলতে যাব বলুন? বললে কি হয়? গায়ে পড়তে কি ভালো লাগে নাকি পুরনো কোনো অভ্যাস? কথাটা শুনে নীলা হাত তো সরাই, আবার কিছুটা অপমানিত হয়। ওই মেয়ে ধরেছে বলে এভাবে রিয়েক্ট করলো, কিন্তু আমি ধরলে তো কখনো এরকম রিয়েক্ট করে না। আমি কাজ করছি, এখানে অনেকগুলো ছেলে মেয়ে কিছু কাজ আমাকে দিয়ে গেছে, সেইগুলো শেষ করতে হবে। বাসায় ফিরে তো করতে পারো। থাপ্পড় খাওয়ার ইচ্ছে না থাকলে চুপচাপ বসুন, নয়তো উঠে চলে যেতে পারেন। ভাইয়া, এভাবে বললে তো ওনার শুনতে খারাপ লাগবে। যাকে দুইবার বলার পরেও শোনে না, তাকে পরবর্তীতে হাতই ওঠাতে হবে। অনেক অপমান করেছ, তবে চিন্তা করো না, এই সব কিছুর প্রতিশোধ আমি তো নেবই। প্লিজ আপু, কিছু মনে করবেন না। আসলে আকাশকে আমি চিনি বলেই আড্ডা দিতে আসলাম, তাছাড়া আমি কাউকে চিনি না বলেই তো। আপু, আমি বুঝতে পেরেছি, তাছাড়া আকাশ তোর কি দরকার এত রিয়েক্ট করার? কাজের সময় কেউ ডিস্টার্ব করলে আমার কত যে রাগ হয়, সেটা কি তুই জানিস না? সবই জানি, তাছাড়া উনি প্রথম আড্ডা দিতে এসেছে, সেই জন্য তোকে এখন কোনো কাজ করতে হবে না। 2 মিনিট সময় দে। ঠিক আছে, শুধু 2 মিনিট না, তোকে 5 মিনিট সময় দিলাম, ততক্ষণে কপি নিয়ে আসিস, আমরা একসাথে আড্ডা দিতে দিতে খাবো। ইরা আর জুই চলে যায় কফি আনার জন্য। ওরা যাওয়ার পরেই এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? বলতেই তো চাই। কি বলবেন? সরি বলা ছিল, ওই দিন আপনার উপরে এরকম বকাবকি করা আমার মোটে উচিত হয়নি। নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই হবে। কথা বলার ভিতরে ইরা আর জুই চলে আসে কফি নিয়ে, এনে দুজনের হাতে 2টা কাপ দেয়। কফি খেয়ে মাথা ঠান্ডা কর। গরমে কফি খেয়ে মাথা কিভাবে ঠান্ডা হবে? এটা কোল্ড কপি। নীলা ও কিছুটা লজ্জা পায়, সে সময় ওই ছেলেগুলো আসে ওখানে। তোর সাথে কিছু কথা আছে আমাদের। তোরা দুইজনই তো আসিস, কি বলবি বল। তুই আমাদের আইডি তোর কাছে কিভাবে নিলি তা আগে বল। আমি কিভাবে তা করব? তাহলে কে করেছে? আমি কি জানি? দেখ, তুই ছাড়া এই কাজ অন্য কেউ মোটেও করতে পারবে না। দেখ, কথাবার্তা সাবধানে বলবি, নয়তো আরও যা যা করেছিস সেইগুলো সবাই জানতে পারবে। তাহলে আমরা ঠিকই ধরেছি, তুই সব করেছিস, কিন্তু কিভাবে তুই করেছিস বল। দেখ, কিভাবে করেছি সেটা তোর না জানলেও চলবে, শুধু এরপর থেকে কারো ক্ষতি করার আগে 100 বার ভেবে নিবি। তোকে কিন্তু আমরা দেখে নেব। ছবি তুলে নিয়ে যা, তাহলেই হবে। ওরা যাওয়ার পরেই ওরা নিজেরাই বলাবলি শুরু করে দেয়। আকাশ, ব্যাপারটা কি রে? ওদের দেখে তো ভালোই মনে হলো। শুধু চেহারা ভালো করে থাকলেই হয় না। কথাটা ঠিক বলেছ, কিন্তু ওরা করেছে কি? হ্যাঁ ভাইয়া বলুন, ওরা করেছে কি? ওরা হোটেল থেকে মেয়ে। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি সব কিছু, কিন্তু তুই কি করে জানতে পারলি শুনি? এটা তো ওর জন্য সামান্য একটা ব্যাপার। তাহলে আকাশ, আমার একটা কাজ করে দিতে পারবি? তোর আবার কি কাজ বল? বেশি কিছু না, আমার বান্ধবী ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, এখন ওরা যে মেসেজগুলো করেছে সেগুলো নিয়ে ওকে। আচ্ছা, ওই ছেলের আইডি আমাকে পাঠিয়ে দিস, আমি তাহলে বাকিটা করে দেব। তুই পারবি তো শিওর? পারবো কিনা জানি না, তবে চেষ্টার কোনো কমতি আমি রাখবো না। তাহলে বাসায় ফিরে দেখিস, এখন তাহলে যাই। চল, তোকে বাসায় দিয়ে আসি। আবার তুই ওরকম কেলেঙ্কারি করে বসিস। কোন কেলেঙ্কারি? আপনার জেনে কি কাজ? না, এমনিতেই আমি জিজ্ঞেস করেছি। আমি তাহলে যাই। এরা জুই চলে যায়। নীলা আকাশের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। এখানে আসার কারণ কি? তোমার জন্য এসেছি। আমার জন্য? কিন্তু কেন? কয়েকটা দিন যাক, তাহলে আমি জানাবো। আমার জন্য কেন তা তো জানতে পারি? বললাম তো কয়েকটা দিন পরে জানাবো। চলি এখন।
রাতের বেলায় আকাশ ওই ছেলেগুলোকে মেসেজ দিয়ে বলতে থাকে। তবে ওই ছেলের পুরো মোবাইল আকাশও আয়ত্তে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে যা কিছু আছে সব ডিলিট করে আইডিয়ার মোবাইল থেকে, এবং কি ওই ছেলে যতগুলো মেয়ের সাথে উল্টাপাল্টা কাজ করেছে সব কিছু নিয়ে থাকে। দেখ, তোকে আমি 2টা অপশন দেব। কি অপশন? তুই 7টা মেয়েকে ঠকিয়েছিস, সেই মেয়েগুলোকে একই জায়গায় ডেকে এনে 7 জনের কাছে ক্ষমা চাইবি, নয়তো তোকে আমি জেলে পাঠাবো। না ভাই, এমনটা করবেন না। আমি খুব সাধারণ একটা ছেলে। তুই যে কতটা সাধারণ তা আমি বুঝতে পেরেছি। যাই হোক, তোর হাতে একদিন সময়, কালকের ভিতরে সবার থেকে সামনাসামনি কথা বলবি, আমিও থাকবো সেখানে। পরের দিন 7টা মেয়েকে একই জায়গায় ডেকে এনে তারপর ওখানে আকাশও আসে। ওরা তো ছেলেকে দেখে অবাকই হয়। আপনাদের মধ্যে একজনের বান্ধবী আছে, আমি তারই বন্ধু, তবে তার নাম আমি বললাম না, সে নিজেই কথা বলে নিবে। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। জি ভাইয়া, বলুন। ও আপনাদের 7 জনের সাথে রিলেশন করেছে, আপনাদের অনেকভাবেই টাকা খেয়েছে, আবার ছবি নিয়েও ব্ল্যাকমেল করেছে। তবে ভয় পাবেন না, আমি সব ডিলিট করে দিয়েছি। সত্যি ভাইয়া, আপনি আমাদেরকে এর মতো জানোয়ারের হাত থেকে বাঁচালেন। এখনও আপনাদের থেকে ক্ষমা চাইবে। আমি তোমাদের সাথে যা করেছি খুব অন্যায় করেছি, আমাকে তোমরা সবাই মাফ করে দাও। আমি কখনোই আর কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করব না। তোর উপর কিন্তু আমার নজর থাকবে, সেই জন্য যদি তুই উল্টোপাল্টা কোনো কিছু করার চিন্তাও করিস, তাহলে যে তোর কি হাল করব আমি তা তুই ভাবতেও পারবি না। ভাইয়া, ও যে আমাদের সাথে এরকম করেছে, ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। একে একে 7টা মেয়ে নিজেদের জুতো দিয়ে ওকে মারতে থাকে। এতে অনেক অপমানিত হয়, যা হওয়ার কথা। এরপর থেকে যদি আর এরকম তোকে করতে দেখি, তাহলে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। ছেলেটি ও চলে যায় আর মেয়েগুলো চলে যায়। যাওয়ার সময় আকাশ ইরার নামটা বলে দেয় ওদের। পুরো ঘটনা ইরাকে ওর বান্ধবী জানায়। পরের দিন, সত্যি আকাশ, তুই অনেক বড় একটা উপকার করেছিস। তোরও যদি কারোর সাথে চক্কর থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারিস, তাহলে খোঁজ খবর নিতাম আর কি ছেলেটার। তুই কি পাগল? আমি করব প্রেম, তাও অচেনা কোনো ছেলের সাথে? চেনা জানা কোনো ছেলে কি আজও তোর সাথে প্রেম করবে? ওই কিসের কমতি আছে আমার মধ্যে বল? তোর ওজন হার যদি আর একটু। এই থাক, আর বলতে হবে না, ওটা বিয়ের পর এমনিতেই ঠিক হয়ে যাবে। তোকে কে বলল? যেই বলুক, তোকে জেনে কাজ নেই। তবে আচ্ছা শোন, কি হয়েছে বল। আমার মনে হয় নীলা তোকে পছন্দ করে। তোর কি মাথা ঠিক আছে? বল। আমি কি করব? ওই মেয়ে মোবাইলে কল দিয়ে বলল আমি যেন তোর সাথে কথা কম বলি, কম মেলামেশা করি। ওর সাহস হয় কি করে তোকে এইসব বলার? থাক সেই সব কথা, তুই ওকে কিন্তু এইসব মোটেও বলতে যাবি না। না বললে ওকে শিক্ষা দিব কি করে? দরকার নেই এত ঝামেলা করার, ওরা বড় লোক অনেক। তুই কি ভয় পাচ্ছিস? তোকে নিয়ে পাচ্ছি। আমাকে নিয়ে কেন ভয় পাচ্ছিস? ও তো বড় লোক, যদি তোকে আমার থেকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিবে বলতে? এই ধর কথা বলতে না দেয়। এমনটা কিছুই হবে না, অযথা তুই চিন্তা করছিস। ঠিক আছে, আজকে ভাবি তোকে দাওয়াত দিল। কিসের দাওয়াত? খাওয়ার দাওয়াত দিল, এখন চল। আকাশকে নিয়ে বাসে আসে। ইরা তো ওর রুমে যায়। আকাশ ইরার ভাবির সাথে একটু কথা বলতে থাকে। কথা শেষ করে আবারও ইরার রুমে এসে দেখে। ওই তুই কি জীবনেও মানুষ হবি না? ওয়াশরুম থাকতে তুই রুমে কেন? এই রুমে আমি একা থাকি, তোকে না বাইরে রেখে এসেছি, তাহলে তুই আমার রুমেই কেন আসিস? রুম তো এমনিতেই 2টা, তোর রুমে না আসলে আর কার রুমে যাব? আচ্ছা তুই বস, আমি ভেতরে গেলাম। যা তাড়াতাড়ি, আমারও বারবার দেখলে কেমন জানি লাগে। কেমন লাগে বলতে? ছেলে হলে বুঝতে পারতি। বুঝতে পেরেছি, এইবার কথা বন্ধ দিয়ে যা এখন। কিছুক্ষণ পরে আকাশ ইরা বের হয়ে খাবার খেয়ে নেয়। তোমরা তো সামনের মাসটা থেকেই এই বাসাটা ছেড়ে দিবা, তবে এই বাসাটার তুলনায় কিন্তু ইরার ভার্সিটি আরও কাছে পড়বে। ভাবি তাহলে তো আমার জন্য ভালোই হবে। আকাশ, তুমি চাইলে তো ইরাকে নিয়ে শহরটা ঘুরে দেখাতে পারো। আসলে ও আসলেও আমি তো শহরটা এখনো ঘুরে দেখতেও পারিনি। ঠিক আছে, তোকে নিয়ে যাব।
খাওয়ার শেষ বিকেলে চলে আসে বাসায়। কিছুক্ষণ পরে চিপ কল দেয়, সেজন্য ওনার সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়ে। অফিসে আসার পরে আকাশ, তোমাকে অন্য একটা অফিসে যেতে হবে। অন্য অফিস বলতে ওখানে কেন? সেখানে কিছু সমস্যা হয়েছে, সেজন্য এই মেশিনটা তুমি সেখানে ফিট করে দিয়ে আসবে। ঠিক আছে, তা কবে যেতে হবে? কাল সকালে যেতে হবে। তুমি এখানে চলে এসিও। এখান থেকে সিকিউরিটি সহ তোমাকে নিয়ে যাওয়া হবে। তারপর আবার তারাই তোমাকে ওখান থেকে নিয়ে আসবে। পরের দিন সকালবেলায় সে মেশিন নিয়ে বেরিয়ে পড়ে, সাথে সিকিউরিটি তো আছেই। কিছু ঘন্টা পর চলে আসে অন্য শহরে। ওখানে ধন্যবাদ স্যার, এত মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আসার জন্য। আচ্ছা, কোন জায়গায় সেট করতে হবে বলুন, করিয়ে দিচ্ছি। একটা সেফ জায়গায় দেখানো হয়, সেখানে পুরোপুরি কাজ করতে থাকে। অনেক ঘন্টা পেরিয়ে যায়, কাজও চলতে থাকে। বিকেলের দিকে পুরোপুরিভাবে কাজ শেষ হয়। তারপর সেটিং আর কোডিং সেট করে দেয়। সব কিছু করে দিয়েছি আমি। আশা করি সমস্যা আর হবে না। তবে তোমরা কোনো সমস্যায় পড়লে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তাহলে কি আবার এসে ঠিক করে দিয়ে যাবেন? বাকিটা আমরা ওখানে বসেই করে নিতে পারবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। সবটা শেষ করে সন্ধ্যার পরে রওনা দেয়। বাসে ফিরে রাত 11টায়। তখন মোবাইল বের করে ইরার মেসেজ আর কল দেখতে পায়, সেজন্য আগে কল দিয়ে কথা বলতে থাকে। ইরা তো পুরোই রেগে যায়, তাও ওকে কোনো মতে শান্ত করে নেয়। আরে, কাজে ব্যস্ত ছিলাম। এখন বল, এত কল আর মেসেজ কেন করেছিস? তোকে ভার্সিটিতে দেখতে পাইনি, আর নীলা কিছু বলেছে আমাকে। তোকে বলেছে? কি বলেছে বল? তোর পছন্দ অপছন্দ এইগুলো, এতেই আমি সব বুঝতে পেরেছি। আমি তেমন কিছুই বলিনি, বলেছি আগের পছন্দ আর এখনকার পছন্দের মধ্যে অনেক পার্থক্য। আমাকে 3 দিন পরে আবার গ্রামে যেতে হবে। তাহলে আমিও যাব। তুই কেন আসবি? আমার আরও কিছু জিনিস আছে, সেগুলো আনতে হবে। আমি নিয়ে আসবো। কখনোই না, তোকে যে জিনিস মানা করি তুই সেই জিনিসই বেশি করিস। আচ্ছা, এবার আর দেখবো না। সত্যি বলছিস তো? 100% সত্যি বলছি। 3 দিন পরে বাড়িতে আসে। এসে ওদের কয়েকটা ক্ষেতে চাষ হয়েছিল, সেগুলো এখনো কাজ করতে হবে। বাবা, এই পর্যন্ত কিন্তু শেষ বলে দিলাম। এরপর তো আর চাষবাস করব না, তোকেই তো বলছি। এখন তো কিছু বিক্রি করব। কোথায়? বাজারে নিয়ে যাব, ওরাই সব কিছু কিনে নিবে এক এক করে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি থাকতে হবে কয়েকটা দিন। থাকলে কি তোর কোনো অসুবিধা? আরে, অসুবিধা হবে কেন? তবে আর কয়েকটা মাস পরেই তোমরা শহরে চলে আসতে পারবে। প্রতিদিন খেতে এসে কাজ করতে থাকে। 3 দিন কাজ করার পরে অফিস থেকে আবারও জানায় সাইবার অ্যাটাক হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে দেখছি ওদের কি করতে হবে। ওরা সব জানে তো? ওরা ওদের কাজটা করতেছে, তুমি তোমার কাজটা করো। ঠিক আছে, করছি আমি। বাড়িতে এসে ওর ল্যাপটপ নিয়ে বেরিয়ে পড়ে। মাঠের কাছে এসে একের পর এক কাজ করতে থাকে। কেউ কেউ পাশে এসে দেখতে থাকে, কিন্তু কোডিং ভাষা তো কেউ ওনারা বুঝবে না, সেজন্য নিজের মতো কাজ করতে থাকে। তারা শুধু তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছুই ওদের মাথায় ঢুকছে না। কাজ ফেলে রেখে ভিডিও দেখলে কি হবে? আমি একটা কাজ করছি, সেই কাজটা শেষ করি। তাছাড়া আমি তো এসেছি তোমাকে সাহায্য করার জন্য, কিন্তু আমার তো ভার্সিটির ক্লাসের কাজ করতে হয়। তাহলে বাড়িতে গিয়ে পর। না বাবা, এখানেই আমি ঠিক আছি। তোমরা কাজ করো, আমার ছেলে তার পড়াশোনা করে যাক। এবার যে যার কাজে যায়। ওইদিকে তোমাদের কাজ কি? কি চাও তোমরা? আমরা তো টাকা ছাড়া কিছুই বুঝি না। টাকার জন্য সবকিছু আমরা করতে পারি। তোরা যে নিজেদের বিপদ ডেকে এনেছিস, তা কি তোরা জানিস? কিসের বিপদ? তোর কি মনে হয় তুই আমাদের ধরতে পারবি? তোদের কেন মনে হয় আমি তোদের ধরতে পারবো না? ধরতে যে পারবি না সেটা আমরা জানি। আমরা বলতে কতজন তোরা? আমরা কতজন তা তোর নাই জানলে চলবে। তোরা কিভাবে নিজেদের রক্ষা করবি সেটাই ভাব। দেখি তোরা কি করতে পারিস। আমাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি আছে, তোরা তো কোনোভাবেই আমাদের সাথে পেরে উঠবি না। এতে কি আমরা ভয় পাই নাকি? তোরা আমাদের লোকেশন ট্র্যাকিং যতই করবি ততই তোদের সার্ভার লো হতে থাকবে। ওইসব নিয়ে তোরা ভাবিস না। আমাদের ঠিক কতগুলো সার্ভার আছে তা তোরা জানতেও পারবি না। যতগুলো করিস না কেন, আমাদের তোরা কখনো ধরতে পারবি না।
কে বলেছে আমি তোদের ধরব? আমি প্রথমে তোদের সার্ভার ডাউন করে দিব, যেন তোরা আর যাই হোক সহজে উঠে না দাঁড়াতে পারিস। তারপর আমি আমার খেলা দেখাবো। এখন তোদের একটা জিনিস পাঠিয়েছি, সেটা দেখ। তোর কোনো ফাঁদে আমরা পা দিব না। দেখি না কতক্ষণ তোরা থাকিস। ওদের সাথে মেসেজ করার পাশাপাশি হেডকোয়ার্টারে থাকা লোকেদের কিছু মেসেজ পাঠায়। তারা যেন সেভাবে কাজ করে, ওনারা মেসেজ পড়ে বুঝে যায়। ঠিক আছে স্যার, আমরা তাহলে ওদের উপরে অ্যাটাক দিচ্ছি, আপনি বরং ওদের আটকে রাখুন। কোনো তথ্য পেলেই আমাকে জানাবে। জি স্যার, জানাবো। এভাবে 2 ঘন্টা কেটে যাওয়ার পরে হ্যাকিং অনেকটা কমে যায়। ওরা বুঝে ওঠার আগে হ্যাকারদের সার্ভার পুরো ডাউন হয়ে যায়। ঠিক তখনই আকাশ আরও কিছু ভাইরাস ওদের পাঠিয়ে দেয়। একের পর এক ভাইরাস হ্যাকারদের পুরো কম্পিউটার এখন স্লো করে দেয়। এতে ওরা কোনো কাজই করতে পারছে না। ও শিট, কোনোভাবেই তো কাজ করতে পারছি না। এখন কি করব? এরকম হলে তো ওরা আমাদের ধরে ফেলবে। তাহলে সব অফ করে ফেলি, এতে আর কোনো কিছুই হবে না। ওরা সব কিছু অফ করে দেয়। তখন চিপ আকাশকে কল দিয়ে জানায়, আমি সবই জানি, একটা কাজ করুন, আমি একটা অ্যাপস দিচ্ছি, ওটা কম্পিউটার সেট করে দিন, তাহলে হয়ে যাবে সব কিছু। কিন্তু এটা তো কোড চাচ্ছে, আরও কত কি চাচ্ছে, সেগুলো তো তুমি ছাড়া দিব কি করে? অ্যাপস আমি নিচে লিখে দিয়েছি কিভাবে কি করতে হবে সেই জন্য। তাই করুন, গ্রামে এসেও শান্তি নেই। এত সাইবার এক্সপার্ট, ওরা দেখি কিছুই পারে না। সবাই তো তোমার মতো না আকাশ, তোমাকে তো বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা, আমি ব্যস্ত আছি, খেতে কাজ করছি। কি করার, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। খেতে কত কি কাজ থাকে। সন্ধ্যা পরে বাড়িতে এসে গোসল করে ঘুমায়। পরের দিনও কাজ করতে থাকে। এভাবে টানা 5 দিনে কাজ করা শেষ হয়। বাবা, আর কতদিন? যখন আমরা শহরে চলে যাব তখন আর কাজ তো করব না, সেজন্য যাওয়ার আগে যতটুকু সময় পাই ততটুকু সময় নিয়ে কাজ তো করতে হবে। তা না হয় করলাম, কিন্তু বাবা তোমার তো বয়স হয়েছে, এখন তো চাষ করা বন্ধ করতে হবে। এই চাষ করেই কিন্তু আমাদের এত কিছু হয়েছে। আচ্ছা, এবারের মতো সব কাজ তো শেষ, এরপর আবার কবে আসতে হবে? 3 মাস পরে। তখন তো বাড়িটাও তৈরি হয়ে যাবে, তাহলে এইগুলো বিক্রি করে দিয়ে আমরা বরাবরই চলে যাব শহরে। ঠিক আছে। এখন তাহলে খেতে বস, আমি তোর জন্য মাংস রান্না করে দিয়ে দিব। ওখানে কি খাস না খাস তা তো জানি না। মা, আমি ওখানে ঠিকমতো খাবার খাই, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি, সেজন্য তো দিব সেগুলো। পরের দিন ইরা পার্সেল নিয়ে আকাশ চলে আসে শহরে। বাসে এসে প্রথমে ইরার পার্সেল দেয়। দেখে নে সব কিছু ঠিক আছে কিনা। পেপার যখন ছেঁড়া নেই তখন ঠিকই আছে। তা তোর হাতে ওটা কিসের বাটি? মা মাংস রান্না করে দিয়েছে। আমার বাবা মা কিছু দেয়নি? ওনারা তো 15 দিন পরেই আসবে, তোর জন্য কেন আর দেবে? এটাও তুই ঠিক বলেছিস। তা খেয়ে যাবি নাকি চলে যাবি? তুই কি সুযোগ নিজে থেকেই করে দিচ্ছিস? আমি আবার কি সুযোগ করে দিলাম? ভাই, ভাবি বাসায় নেই, আমাকে রুমে নিয়ে আমার সরলতার সুযোগ নিয়ে তুই। ওই ঢং করবি না একদম। এমনিতে তুই আমার সব কিছু দেখেছিস, এখন তুই নিজেই নাটক করছিস, তাই না? যতবার হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবেই হয়েছে। সেটা আমিও জানি। তার নীলার ব্যাপারে কি ভাবলি? ও এমনিতেই অহংকারী, সেই জন্য আমার কোনো ইচ্ছে নেই, বুঝতে পেরেছিস? আচ্ছা, তুই যখন থাকবি না তাহলে যেতে পারিস। যাব, তবে একটা সত্যি কথা বলবি? কি সত্যি বল? তুই যে আমাকে পছন্দ করিস আর ভালোবাসিস, সেটা কেন লুকিয়ে রেখেছিস? কি? তোকে কে বললো? তুই তোর বান্ধবীকে যে মেসেজ করেছিস সব তো আমি পড়েছি। এবার ইরার নিজের লজ্জে মুখটা ঢেকে ফেলে। কি করবে নিজেই বুঝতে পারছে না। তুই আমাকে পছন্দ করিস বলেই, কিন্তু ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তুই কোনো রিয়্যাক্ট করিসনি। তার মানে তুই এতদিন সব জেনেও আমাকে কিছুই জানাসনি, তাই না? আর আমি এটাও জানি তুই এই শাড়িটা আমার জন্য পরেছিস, যেন আমি আসার পরে আমাকে দেখতে পারিস। ইরা লজ্জে এবার আকাশকে জড়িয়ে ধরে অনেকক্ষণ পরে, সবই যখন জানিস তখন বাকিগুলো আর কেন বাকি থাকবে? এরপর 20 মিনিটের একটা রোমান্টিক কাহিনী হয়ে যায়, যা আপনাদের নাই বলি, আর বলতেও শরম করছে, সেজন্য নাই বলি। অনেক অনেক খুশি হয়ে আকাশ ওর বাসায় ফিরে আসে। কিছুক্ষণ পরে ইরার ভাই ভাবিও আসে, তবে ওনারা আসার আগে সব চেঞ্জ করে নেয়। ইরা এত খুশি কেন?
এমনিতেই খুশি আমি। মনের কথা বলা কি শেষ? হ্যাঁ, ভাবি এখন শুধু ভাইয়া আর বাবা মা রাজি হলেই হয়। ওনাদের চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি সত্যি আমার অনেক লক্ষ্মী একটা ভাবি। তাহলে এত বছর পরে ওদের মধ্যে মিল হলো, কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে নীলা কি ওদের কোনোভাবে এক হতে দেবে কিনা। এটা নিয়েই এখন লড়াই হবে। দেখা যাক গল্পের মোড় কোন দিকে যায়। পরের দিন নীলা আবারও ভার্সিটিতে এসে ইরার কাছে আসে এবং জুইও ছিল। ইরা, তুমি তো আমাকে কোনো কিছুই আর বলে না। কি বলবো আমি? আকাশের পছন্দ আর অপছন্দ। তার আগে এটা বলো, তুমি কি আকাশকে ভালোবাসো? যদি ভালোই না বাসতাম তাহলে কি এত কিছু করতাম ওর জন্য? আমরা তো কিছুই করতে দেখলাম না তোমাকে। আমি অ্যারেঞ্জ করে রেখেছি। কয়েকটা দিন পরেই আমার জন্মদিন, তখন সব কিছু দেব। তাহলে তো ভালোই। তা কি কি দিবে? আমাকে দিয়ে দেব। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? যদি থাকতো তাহলে কি এই কথাটা আমি বলতাম বলো? তা না হয় ঠিক বলেছ। সেজন্য আমি নিজে একটা প্রস্তুতি নিচ্ছি। নীলা চলে যাওয়ার পরে এরা বুঝতে পেরেছে ওর কিছুটা ঝামেলা তো করবেই। এ নিয়ে জুই ও কথা বলতে থাকে। এদিকে আকাশ ভার্সিটিতে আসেনি, ও হেডকোয়ার্টারে এসেছিল কাজে, সেজন্য কল দেয়। কেমন আছিস? আর কোথায় তুই? ওই, আমরা এখন আর বন্ধু কি আছি যে তুই করে বলছিস? এত বছরের অভ্যাস, তবে বিয়ের পরে তুমি করেই বলবো। যাই হোক, কি বলবি? নীলা তো কোনো একটা খিচুড়ি পাকাচ্ছে। কিরকম? তা আমি জানি না। তোর কোনো ক্ষতি করতে তো চাইনি। আরে, তো এখনো কিছুই জানে না? জানানোর কোনো প্রয়োজনও নেই। তোর বাবা মা আগে শহরে আসুক, তারপর আমার বাড়িটা তৈরি হলেই আমার বাবা মাকে নিয়ে আসব। তারপর আমাদের বিয়ের কথা নিয়ে কথা বলতে বলবো। এর আগে না কোনো অঘটন ঘটে যায়, আমার যে অনেক ভয় করছে আকাশ। আচ্ছা, আমি তো আছি। তাছাড়া এত ভয় কিসের? দরকার পড়লে ওই দিন যাব না। না থাক, যাব আমরা। দেখি না ও কি করতে পারে। আচ্ছা, দেখা যাবে। আগে সে সময় তো আসুক। ঠিক আছে, রাখলাম ফোন। কল কেটে পিছনে তাকানোর পরে নীলাকে দেখতে পাই কারোর সাথে কথা বলছে। তবে আচ্ছা, ও আমার কথাগুলো শুনতে পায়নি তো? যদিও শুনে ফেলে তাহলে তো বুঝতেই পারবে না কোনো কিছুই। নীলা তোমার হয়েছে। এই তো আর কিছুক্ষণ পরে শেষ হবে। ঠিক আছে, কথা বলো তুমি, আমি বাসায় গেলাম। ঠিক আছে, যাও। এরা বাসায় যায় আর নীলা ও হেডকোয়ার্টারে আসে। ওই সময়ে আকাশ ভিতরে কাজ করছিল। নীলা, তুই এখানে কেন? আকাশের সাথে দেখা করতে এসেছি। ওর সাথে তো তোর বাসিটিতেই দেখা হয়, তাহলে এখানে আসতে হবে কেন? এমনিতে এসেছি আপু। তা আকাশ এখন কোথায় আছে? ও তো ভিতরে কাজ করছে। আমি যাব কি ওখানে? ওখানে তো বাইরের কেউ ঢুকতে পারে না, ওখানে কার্ড লাগবে। তো তোমার কার্ড দাও, তাহলেই তো হয়ে যায়। পরে আকাশ যদি রাগ করে? আমি সেটা দেখে নেব। তাছাড়া ওখানে কি আর কেউ আছে? আর কেউ বলতে আরো 3 জন আছে। আচ্ছা, সমস্যা নেই, তোমার কার্ড দাও। কার্ড নিয়ে মেন সার্ভার রুমে আসে, যেখানে 5-6 জন লোকের আসার পারমিশন আছে। নীলাকে দেখে, আপনি এখানে কেন? এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আপনার মাথায় কি গোবর ভর্তি? আপনাকে স্যার কার্ড কেন দিল? আমি তো বাবার থেকে বলেই দিয়েছি কার্ডটা। দেখুন, আমরা কাজ করছি, এখন যদি আপনি এসে বিরক্ত করেন তাহলে এতে আমাদেরই কাজের ক্ষতি হবে। তোমরা কি ভুলে গেছো আমি কার মেয়ে? একটা কাজ করুন, আপনার বাবাকে জিজ্ঞেস করে আসুন। যদি এই রুম থেকে বের না হয়ে যান তাহলে আমি ধাক্কা মেরে বের করে দেব। এত বড় অপমান তুমি আমাকে করতে পারলে? পেরেছি। এখান থেকে যাবেন নাকি ধাক্কা দেওয়ার জন্য বলবো আমি? ঠিক আছে, যাচ্ছি আমি। অনেকটা অপমানিত আর বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারছে না নীলা। এসে ওর বাবাকে বলে, তোকে আমি আগে বলেছি ওরা কাজ করছে, সেজন্য ওদেরকে বিরক্ত করা মানে কাজের ক্ষতি। তাই বলে আমার সাথে এরকম ভাবে কথা বলবে ওরা? তুই আমার কথা শুনলে তো এই সমস্যা হতো না। যাই হোক, তুই বাসায় যা। আকাশের সাথে কথা বলেই আমি তারপর যাব বাসায়। ওদের কাজ শেষ হতে আরো 4 ঘন্টা লাগবে। এই 4 ঘন্টায় ওরা কিছু খেতেও পারবে না। ঠিক আছে, যাচ্ছি আমি। এদিকে পুরো হ্যাকিং সিস্টেম ওরা আরও আপডেট করতে থাকে। কিছু পার্টস খারাপ হয়ে যায়, সেগুলো চেঞ্জ করতে থাকে। এভাবে অনেকগুলো পার্টস অকেজো হয়ে যায়। সবগুলো চেঞ্জ করে আবারও প্রোগ্রাম করতে সময় তো লাগবেই।
স্যার একটা কথা বলবো কি? কি কথা? এমন কোনো প্রোগ্রাম বা পাওয়ার ওয়াল সিস্টেম কি করা যায় না, যা করলে কেউ আক্রমণ সহজে করতে পারবে না? যদি এমনটা করি তাহলে কি আমাদের চাকরি থাকবে বলো? আমাদের চাকরি কেন যাবে? যদি এই প্রোগ্রাম বা হ্যাকিং যদি না হয়, তাহলে এইগুলো ঠিক করা, আবার নতুন করে সব কিছু সেট আপ করা, এইসব যদি না করতে হয় তাহলে আমাদের চাকরি কি থাকবে? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, এইগুলো যদি পার্মানেন্টভাবে করা হয় তাহলে সিস্টেমে ভাইরাস ঢুকবে তাড়াতাড়ি করে। সেই জন্য আমরা তা করি না। এতে ভাইরাস যদি একবার ঢুকে যায় তাহলে এই পুরো মেশিন চেঞ্জ করতে হবে। এই মেশিন চেঞ্জ করাতে যত টাকা খরচ হবে তা দিয়ে আমাদের 20 বছরের বেতন দিতে পারবে। ওরে বাবা, তাহলে স্যার কাহিনী সব এই ভাইরাসের কারণে আমাদের বেতন চলছে। ঠিক ধরতে, এখন ভাইরাস হলে বের করা যায়, তখন আর বের করা যাবে না। বুঝতে পেরেছি স্যার, আমাকে আর বোঝাতে হবে না। তাহলে এটাকে প্রোগ্রাম করে ছেড়ে দাও। এখনও আরও একটা মেশিন বাকি। এই কাজ করেই আমরা তাহলে খেতে পারবো। ঠিক ধরেছ, এই রুম থেকে ফোটা পানি অনেক বেশি বিপজ্জনক। তাহলে বাকি কাজগুলো করতে থাকি। ওরাও নিজেদের কাজগুলো করতে থাকে। বিকেল 4টায় ওদের পুরোপুরিভাবে কাজ শেষ হয়। কাজ শেষ, এবার আপডেট রেখে চলো খেতে যাই। 2 ঘন্টার আবার সব আগের মতো হয়ে যাবে। ওরা বের হয়ে খেতে যায় 1 ঘন্টা পরে। কিছু কথা কি শুনতে পেরেছো? কি কথা স্যার? আমাদের উপর অ্যাটাক হতে পারে রাতের বেলায়। কি বলেন? ও রাতে তো অফিস বন্ধ থাকে, সিকিউরিটি ছাড়া তো তেমন কেউই থাকে না। আরে ওরা সাইবার হামলা করবে। তাহলে তো রাতে থাকতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তা কাজ কতদিন? আশা করি 1 ঘন্টায় পুরো সিস্টেম আপডেট হয়ে যাবে। তাহলে রাতে তোমরা থেকে যেও। সন্ধ্যার পরে আকাশ ইরাকে কল দিয়ে জানিয়ে দেয়, ঠিক আছে, আমি তোমাকে তাহলে আর কল দিব না। কি করব বলো? হঠাৎ স্যার বলল রাতেও কাজ করতে হবে। সমস্যা নেই, বাসায় পৌঁছে আমাকে জানিয়ে দিও, আমি পড়তে বসলাম। রাত 9টায় 10টা দেশের হ্যাকার মিলে প্রস্তুতি নেয় হামলা করার জন্য। ওরা মোট 10টা দেশ থেকেই হামলা করতে থাকে। 1 ঘন্টায় পুরো দেশের সবগুলো সার্ভার ডাউন হতে থাকে। আকাশ এখন কি করবে? এখনই পুরো এরিয়াতে যা কিছু আছে সব জায়গায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার জন্য বলুন। এতে তো কোটি টাকা লস হবে। এছাড়া আর কি চান বলুন? ওরা 10টা দেশ মিলে হামলা করেছে। একার পক্ষে এতগুলো দিক বাঁচানো তো কোনোভাবেই সম্ভব না। এখন তাহলে উপায় কি? সব বন্ধ করে দিন, বাকিটা ধীরে ধীরে দেখতে হবে আমাকে। ঠিক আছে বলছি। বাকি সব প্রসেসিং অফ হয়ে যায়। এর মধ্যে আকাশ ওর কাজ করতে থাকে। অনেকটা সময়ের পরে, স্যার এখন কি করবেন? তোমাদের 5 জনের দায়িত্ব হলো এই 5টা সার্ভার ডাউন হওয়া থেকে বাঁচানো, মানে এর চেয়েও বেশি ডাউন যেন কোনোভাবেই তারা না করতে পারে। জি বুঝতে পেরেছি স্যার। ওরা ওদের কাজ করে। আকাশ ততক্ষণে কিছু ভাইরাস বানাতে থাকে। 1 ঘন্টায় অনেকগুলো ভাইরাস বানিয়ে নেয়। এই ভাইরাস তোমাদের আমি পাঠিয়েছি, তবে একটা কথা, এইগুলো কোনোভাবেই ওপেন করা যাবে না। আমি যেভাবে পাঠিয়েছি ঠিক সেভাবেই বাকি ডাটার সাথে ওদের পাঠিয়ে দাও। জি স্যার, ডাটার ভিতরে রেখে দিয়েছি। এখন কি হবে? এতে কি আমাদের কাজ সাকসেস হবে? অবশ্যই হবে। তাহলে আমরা রেখে দিলাম। যখন ওরা ফাইলগুলো ওপেন করবে তখনই। তখন কি? ওদের পুরো সিস্টেম এত স্লো হয়ে যাবে, ওরা এতক্ষণ ধরে যা কিছু নিয়েছে সব কিছু ক্যান্সেল হয়ে আবার আমাদের কাছে চলে আসবে। তবে ওইগুলো আমরা পাওয়া মাত্রই এই হার্ড ডিস্কে নিয়ে আসব। এখানে কেন আনতে হবে? এখানে যদি না আনি তাহলে আমাদেরও সেম অবস্থা হবে। বুঝতে পেরেছি। 1 ঘন্টা পরে, এটা কি হলো? সেটাই তো বুঝতে পারছি না, সবকিছু এত স্লো হলো কি করে। আমি নিজেই তো বুঝতে পারছি না। এই ফাইলগুলো নেওয়ার পরেই এমনটা হয়েছে। কি আছে ওই ফাইলের মধ্যে? না খুলে দেখলে বুঝবো কি করে কি আছে এটার মধ্যে? ঠিক আছে দেখি। ওরা ফাইল দেখতে থাকে। একে একে আরও 3টা ফাইল খোলার পরে কোনোভাবে কাজ করছে না ওদের সার্ভার। এই ফাইলের মধ্যে কোনো সমস্যা আছে। এখন কি করব? তাড়াতাড়ি করে সব ডিলিট কর। ওরা একে একে সব ডিলিট করতে থাকে। একসাথে পুরো 10টা দেশের হ্যাকারদের সার্ভার একই সাথে পুরোপুরি বসে যায়। কিছুক্ষণ পরে সব ডেটা আবার ওদের কাছে চলে যাচ্ছে। তেমনই তো দেখছি, এখন কি করব? আগে নিজেদের সার্ভার রক্ষা করি, তারপর বাকিটা চিন্তা করে দেখব। বাকিদেরও কি সেম সমস্যা হচ্ছে? ওইগুলোই তো বললো ওরা। এখন চল তাড়াতাড়ি করে।
ওরা যত তাড়াতাড়ি পারে সব কিছু ডিলিট করে নিজেদের সার্ভার পুরোপুরি বন্ধ করে দেয়। এত মেধা কে কাজে লাগালো, কি ভাইরাস দিল আমাদের, কিছুই তো বুঝতে পারিনি। তবে যেই দিকেই না কেন আমাদের তো একবার ওর সাথে কথা বলতেই হবে। কিন্তু কিভাবে করবি? আজকে না, অন্য কোনো একদিন দেখব। আপাতত আজকে যা হলো তা ভুলে যাওয়ার ছলেই করতে হবে। এদিকে পুরো ডাটা ফিরে পাওয়ার পরে আকাশ আর বাকিরা তো চিন্তামুক্ত হলো। কিছুক্ষণের ভিতরে বিদ্যুৎ চালু করার জন্য বলে দেয়। তাহলে সব কিছুই আমরা ফিরে পেলাম। কিন্তু স্যার কি ছিল ওই ফাইলে? ওটা অন্য বিষয়, পরেও জানতে পারবে। এখন তাহলে চলো আমরা যে যার বাসায় ফিরে যাই। রাত 3টা বাজে। জি স্যার, চলুন তাহলে। কিছুক্ষণ পরে শিফট সার্ভার রুমে আসে, তবে উনিও খুশি, কেননা যদি ওদের আটকানো না যায় তাহলে হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যেতে পারে। তোমরা কি চলে যাচ্ছ? কাজ তো শেষ, তাহলে এখানে আর থেকে কি করব বলুন? যদি ওরা আবার অ্যাটাক করে তখন কি করব? অ্যাটাক করার মতো অবস্থা ওদের নেই। মোটামুটি 2 দিন ওদের সার্ভার কোনোভাবেই কাজ করবে না। যদিও কাজ করে তাহলে একদম স্লোভাবে, মানে ওদের সপ্তাহ পার হয়ে যাবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে যেতে পারো। ওরা চলে যায়। আকাশ ইরাকে মেসেজ করে জানিয়ে দেয়। কিছু সময়ের ভিতরে মেসেজের রিপ্লাইও দেয়। তুমি ঘুমাও নাই? তুই কোন অবস্থায় আছিস সেসব কিছু না জেনে কিভাবে? তাই বলে রাত 3টার বেশি এখন। তো কি হয়েছে? আচ্ছা এটা বল, তোর অফিসের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, এখন বাসায় যাব আর ঘুমাবো। কাল কিন্তু ভার্সিটিতে আসবো না, বুঝতে পেরেছিস? সেটা আমি জানি, তাহলে আমিও আর গেলাম না। ঠিক আছে, আমি ঘুমাই তাহলে। এরা ঘুমায়। আকাশও বাসায় এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন নীলাও ভার্সিটিতে আসেনি, কেননা ওর বাবার থেকে সবই তো জেনেছেন, সেজন্য ও আর যায়নি। তবে সকালবেলায়। বাবা, তুমি কি ওকে কিছু বলেছো? এখনো তো বলিনি, কিন্তু ওকে সরাসরি বলাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না বলো? যদি রাজি না হয়? হবে কি হবে না সেটা পরে ভাবা যাবে, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাহলে এখন আমাকে কি করতে হবে? তুমি আমার আর ওর বিয়ের কথা ওকে জানাবে। শুনেছি ওর বাবা মা আসবে কিছু মাস পরে, তা এখন না হয় বলি? সে অনেক দেরি, কয়েকটা দিন পরেই আমার জন্মদিন। এর ভেতরে তুমি ওর সম্মতি নাও। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে দেখব। পরের দিন চিপ আকাশকে কল দেয়। কল দিয়ে সবটা জানাতে থাকে। সবটা শুনে। দেখুন স্যার, আমি অন্য কাউকে ভালোবাসি, সেই জন্য নীলাকে বলবেন আমাকে যেন ভুলে যায়, আর এই সব কথাও যেন আমাকে না বলে। ঠিক আছে আকাশ। কথা শেষ করে নীলা তখন পাশেই ছিল। সবটা শুনে তো অনেক রেগে যায়। সবই তো শুনেছিস। ও যাকে ভালোবাসে আমি কিন্তু তাকে কখনো ছাড়ব না। ওই মেয়েকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব, ওকে আমি বাঁচতে দেব না। আকাশ যদি জানতে পারে এতে তো তোরই ক্ষতি। ওকে আমি জানতেও দেব না। এখন শুধু আমাকে এটা জানতে হবে ও ঠিক কাকে ভালোবাসে। এদিকে কয়েকটা দিন পরে ইরার বাবা মা চলে আসে শহরে। বর্তমানে ওনারা সবাই নতুন ফ্ল্যাটে উঠেছে, যা ওনারা কিনে নিয়েছে। নতুন ফ্ল্যাট ওনাদের ভালোই পছন্দ হয়। সব কিছু তারা নতুন করে সাজাতে থাকে। কয়েকটা দিন যাওয়ার পরে। কাল আমার জন্মদিন, তোমরা কিন্তু আসবে। আমরা অবশ্যই আসবো নীলা। আকাশ, তুই আসবি না? আমার মোটেও ইচ্ছে নেই। আরে চল, মজা হবে অনেক। হ্যাঁ ভাইয়া, আসুন, অনেক মজা হবে। ঠিক আছে, আসবো আমি। পরের দিন সবাই আসে নীলার জন্মদিনে। মোটামুটি সব কিছুই ভালো চলতে থাকে। তখনই আমার একটু কাজ করে দিতে পারবে? কি কাজ? আমার ল্যাপটপে কিছু সমস্যা হয়েছে, ঠিকমতো কোনো কিছু তেমন কাজও করে না, একটু দেখে দেবে প্লিজ? এমনভাবে বলো না করতে পারেনি, সেজন্য চলে আসে নীলার রুমে। তুমি কাজ করো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। কাজ করতে থাকে। এরই মধ্যে নীলা দুধ নিয়ে রুমে আসে। নাও খাও এই দুধ। দুধ কেন? আরে শরীরের শক্তির জন্য। খেতে না চাইলেও জোর করে এক প্রকারে খেয়ে নেয়। খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে আকাশের ঘুম আসে চোখে। আমার ঘুম পাচ্ছে। নাও তুমি এখানে শুয়ে পড়ো। বিছানায় শুয়ে পড়ে। নিচে তো ইরা জুই কথা বলতে থাকে। কথা শেষ করা হলে আকাশ কোথায়? ওকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। আকাশ তো আমার রুমে। ও তোমার রুমে কি করে? আরে ও এসেছিল একটা কাজে, সে কাজটাই তো করছে। কিসের কাজ শুনি? তা জেনে তোমাদের কোনো কাজ নেই। আচ্ছা ভালো কথা,
তোমরা বাসায় চলে যাও। আমরা না হয় বাসায় গেলাম, কিন্তু আকাশ কি যাবে না? সেটা তো আমি জানি না, হয়তো নাও যেতে পারে। কিন্তু ও কেন যাবে না? কেন না? ও আজ আমার সাথে থাকবে। ও কেন তোমার সাথে থাকবে? আকাশ আর আমি অনেকদিন ধরেই রিলেশনে আছি, সেজন্য আজকে আমার জন্মদিন, সেজন্য ও গিফট হিসেবে আমাকে চেয়েছে, সেজন্য আমিও রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলে মানে? তোমার কি মাথা ঠিক আছে? দেখো, আমার আর আকাশের মাঝখানে তুমি এসো না। তাছাড়া হতে পারে তোমরা ছোটবেলার বন্ধু, কিন্তু আমাদের মাঝে এখন কোনো কথা বলতে তুমি পারো না। ইরা, থাক না, ওরা ওদের ব্যাপারটা বুঝে নেবে। আচ্ছা, আমি আকাশের সাথে কথা বলেই চলে যাব। এটাই ভালো হবে। কথা বলতে পারবে না, তবে শুধু দেখতেই পারবে। ঠিক আছে। নীলা রুমে এসে দেখে আকাশ ঘুমাচ্ছে, পাশেই দুধের গ্লাস। তখনই ইরার কিছু বুঝতে বাকি নেই, তবে ইরা এটাও বুঝতে পারছে নীলা আকাশে ক্ষতি না করলেও ওকে নিয়ে বাজে কোনো উদ্দেশ্য ব্যবহার তো করবেই। কি ভাবছো ইরা? তেমন কিছু না। ঠিক আছে, আমরা তাহলে গেলাম। হ্যাঁ, যাও তাহলে। অনেকটা অশান্তি নিয়ে বেরিয়ে আসে, তবে কি হবে না হবে কোনো কিছুই বুঝতে পারছে না। তাও চলে আসে ওইদিকে। নীলা আকাশের সাথে শুয়ে পড়ে, সাথে অনেক কাপলার রোমাঞ্চকর ছবি উঠিয়ে মোবাইলে রেখে দেয়। আকাশ, এবার তুমি কি করবে? কি করে নিজেকে বাঁচাবে? তুমি আমাকে না করে দিয়েছো, তাই না? এবার তো আমি দেখব তুমি কিভাবে আমাকে না করো। যদিও তুমি না করো, এই ছবি আর ভিডিও দিয়ে আমি তোমাকে ঠিকই আমার করে নেব আকাশ, সেটা তোমার ইচ্ছেতে হোক বা আইনের মাধ্যমে। রাতে ইরা বাসে এসেও ঠিকমতো ঘুমাতে পারছে না। পুরো ব্যাপারটা ওর ভাবির সাথে শেয়ার করে। তাহলে তো ইরা তোমার উচিত ছিল আকাশকে নিয়ে আসা। নীলা আকাশের কোনো ক্ষতি যে করবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে ভয় আর চিন্তা কেন করছো? নীলা যদি উল্টোপাল্টা কিছু করে, আকাশকে ব্ল্যাকমেল করে, তখন কি হবে? যেহেতু আকাশকে ঘুমের ওষুধ খাইয়েছে, তখন কিছু তো একটা করবেই। এই জন্যই তো চিন্তা হচ্ছে আমার। তাহলে একটা কাজ করো, কাল সকালে না হয় যেও ওদের বাসায়। ওটাই করব ভাবছি। এদিকে আকাশে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। বড়জোর আকাশ 1 ঘন্টার মতো ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই এ কি, আমি এখনো রুমে কেন? তুমি কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলে, সেজন্য ওরা চলে গেছে। এখন তো রাত 12টা, আমি বরং আমার বাসায় যাই। আকাশ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই আমি। তোমাকে আমি ভালোবাসি তো দূরের কথা, পছন্দও করি না। কিন্তু কেন আকাশ, আমার মধ্যে কিসের কমতি আছে? আমি অন্য কাউকে ভালোবাসি, তাই তোমার জন্য আমার মনের মধ্যে কোনো ফিলিংস নেই, বুঝতে পেরেছো? বলে বেরিয়ে পড়ে। যার সময় কল দেয় ইরাকে। কল দিয়ে নীলার কথা বলে। এরাও কিছুটা চিন্তামুক্ত হয়, কিন্তু 1 ঘন্টার ভিতরে কোনো কিছুই আকাশের মনে নেই। আচ্ছা, তুমি বাসায় ফিরে ঘুমাও, বাকি কথা কালকে হবে। ঠিক আছে, তুমিও ঘুমাও। এরপরে যে যার মতো ঘুমাই। সকালবেলায় ভার্সিটির মধ্যে। তো আকাশ, কিভাবে দেখলে তুমি? আমি ঠিক বুঝলাম না তোমার কথা। কি বলো, রাতের কথা গুলো ভুলে গেলে? রাতে তো তেমন কথা হয়নি। কি বলো, তুমি বলেছিলে আমি যদি তোমার সাথে বিছানায় শুয়ে তোমাকে খুশি করতে পারি, তাহলে তুমি আমাকে বিয়ে করবে। নীলার এমন কথায় আকাশ তো অবাক হয়, সাথে এরাও আরো বেশি অবাক হয়। আচ্ছা, আকাশ যে তোমার সাথে ওইসব করেছে তার কোনো প্রমাণ কি আছে? আমি ভিডিও আর ছবি তুলে রেখেছি। কই দেখি তো। সবগুলো ছবি আর ভিডিও এরা দেখতে থাকে, তবে আকাশের দেখানি। কেননা এরা ভালো করে জানে এ ব্যাপারে কোনো কিছুই আকাশ জানে না, সব কিছু দেখার পরে। আমাকে তো দেখতে দিবি? তোর দেখতে হবে না, কিন্তু নীলা একটা কথা বলো তো। আবার কি কথা? প্রতিটা ছবির মধ্যে আকাশ নিচেই শুয়ে আছে, আর ওর চোখ কিন্তু বন্ধ। ব্যাপারটা কেমন অদ্ভুত না? তো কি হয়েছে, মানুষ নিচে থেকে কি ওই সব করে না? না, আমি তা বলিনি, কিন্তু একবার হলেও তো ও তো উপরে ওঠার কথা। তো তুমি কি বলতে চাও, আমি জোর করে এই ছবিগুলো উঠিয়েছি? তা নয় তো কি? তোমার কি মনে হয় এই ছবি দিয়ে তুমি ওকে ব্ল্যাকমেল করে ওকে বিয়ে করতে পারবে? দেখো আকাশ, তুমি আমাকে একটা কথা বলো। কি কথা? তুমি আমাকে বিয়ে করবে কিনা? আমি কোনো দিনও তোকে বিয়ে করব না। যে মেয়ে আমাকে নিয়ে এরকম বাজে পরিকল্পনা করতে পারে তাকে তো ভুলেও না। ভেবে দেখো আকাশ, যদি বিয়ে না করো আমি তোমার কেরিয়ার নষ্ট করব, সাথে তোমাকে আমি জেলেও ঢোকাবো।
এতে করে তোমার কী লাভ? দরকার পড়লে আমি জেলে থাকবো, তাও তোমাকে তো বিয়ে করব না। জেলে থেকে শাস্তি তো পাবে। এত সহজ নাকি? কথাগুলো বলছে আর মোবাইল টিপতে থাকে। কি থেকে কি করতে থাকে, এক একে যতগুলো ভিডিও আর ছবি আছে সব কিছু নীলা মোবাইল হ্যাক করে ডিলিট করে দেয়। সাথে কিছু ভাইরাসও দেয়, যেন এই ছবিগুলো আর ভিডিও কখনো রিকভার করতে না পারে। তোমার মোবাইল চেক করে দেখো তো, সেই ভিডিও আর ছবি কি আছে? অবশ্যই আছে। মোবাইল বের করে দেখে সব কিছু ডিলিট করা। এক কথায় নীলার মোবাইল পুরো নতুনের মতো, সব কিছু, কোনো কিছুই ওর মোবাইলে নেই। এটা কি করে সম্ভব? অসম্ভবের কিছুই নেই। আমি অফিসে এসে সবকিছু আবার রিকভার করব। সেটা তুমি পারবে না, কারণ তোমার মোবাইলে ভাইরাস আছে। 5 মিনিটের ভিতরে যদি রিকভার করতে পারো তাহলে তুমি সব কিছু আবার ফিরে পাবে, নয়তো তুমি কোনো কিছুই আর ফিরে পাবে না। কাজটা তুমি ভালো করে না আকাশ। ভালো না খারাপ সেটা তো অনেক দূরে। তোমার বাবাকে আমি এটা নিয়ে বলবো, বাকিটা উনি বুঝে নেবে তোমার সাথে ঠিক কি কি করা যায়। কি আর করার, নীলা তো রেগে চলে যায়। এরা বুঝতে পারেনি কি হয়ে গেল এখানে। আমি আগেই সন্দেহ করেছিলাম নীলার কথাবার্তায়। তুমি আগে থেকেই জানতে? হ্যাঁ জানতাম, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যায়, তুমি তখন ঘুমিয়েছিলে। তাহলে কি নীলা দুধের মধ্যে কোনো কিছু মিশিয়ে আমাকে খাইয়েছিল? আমিও এটাই বুঝলাম, কিন্তু ও তোমার ক্ষতি করবে না, সেই জন্য আমি আর কথা না বাড়িয়ে চলে আসি ওখান থেকে। তুমি আমাকে নিয়ে আসতে তো পারতে। ও তোমাকে ঠিক কি খাইয়েছে সেগুলো তো জানি না, না জেনে কিভাবে তোমাকে আনবো। তাছাড়া তোমার সাথে যে এইগুলো করবে সেটা তো জানতামই না আমরা। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এই নিয়ে আর ভেবো না। কিন্তু ও তো বলল তোমাকে জেলে দিবে। হ্যাঁ, তো সহজ নাকি জেলে দেওয়া? তুমি এই নিয়ে কোনো চিন্তাই করো না। তাহলে আমি বাসায় যাই, বাবা মাকে ভাবি তোমার কথা বলেছে, বাবা মা কিছুটা রাজি, বাকিটা তোমার বাবা মা আসার পরে কথা বলবে। আর 2 মাস অপেক্ষা করো, এরপর আমি বাড়িতে যাব। 4 দিনের কাজ আছে, সেগুলো শেষ করে বাবা মাকে নিয়ে রওনা দিব শহরে। ঠিক আছে, তাই করিও। 2 দিন কেটে যায়। নীলা অনেক চেষ্টা করেও ছবি আর ভিডিও রিকভার করতে পারেনি। রাতে আকাশ সরাসরি নীলার বাসায় আসে। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আকাশ? পুরো ব্যাপারটা বলতে থাকে। উনি শুনে নীলাকে কয়েকটা থাপ্পড়ও দেয়। তোকে আমার মেয়ে ভাবতো, লজ্জা হচ্ছে আমার। থাক আঙ্কেল, যা হবার হয়েছে। ওকে বলবেন এরপর থেকে যেন এরকম উল্টোপাল্টা চিন্তা মাথায় না আনে। তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি, আর বিয়ে ওকেই করব। কে সে মেয়ে? নামটা কি জানতে পারি? নাম জানতে হবে না, একেবারেই বিয়ের সময় দেখতে পারবে। তাছাড়া আঙ্কেল, কাল সার্ভার আপডেট করতে হবে। ঠিক আছে, আমি বাকিদের বলে রাখবো। পরের দিন এসে সার্ভার আপডেট করে দেয়। বাকি আরও কিছু কাজ আছে, সেগুলো শেষ করে দেয়। সবটা কাজ হয়ে গেলে এরপর দেখতে দেখতে মাস কেটে যায়। আকাশে বাড়িতে যাওয়ার সময় হয়ে আসে। আমি কালকে বাড়িতে যাব। তো তোমার এই বাড়িটা কি ঠিক হয়েছে? হ্যাঁ হয়েছে, ফার্নিচার কেনা বাকি, বাবা মা আসার পরেই কিনবো। চলো আগে তোমার বাসা দেখব, তারপর ফার্নিচার কিনতে যাব। যদি ওনারা এসে এইগুলো কিনতে হয় তাহলে ঘুমাবে কোথায়? আসলেও এটা তো ভেবে দেখিনি। তাহলে আগে চলো তোমার বাসায় যাই। কিছুক্ষণের ভিতরে বাসায় আসে। এসে এরা অনেকটা অবাক হয়। মোটামুটি 4 রুমের ফ্ল্যাট, ড্রয়িং রুমও আলাদা। বাকিটা নাই বললাম, পুরো কাজ করা শেষ। এখন চলো ফার্নিচার কিনবো, কিন্তু এত ফার্নিচার কিনতে হলে তো 5 থেকে 6 লাখের মতো খরচ হবে। সমস্যা নেই, চলো তুমি। ওরা ফার্নিচার কিনতে থাকে। পুরোটা কেনা শেষ হলে লোক নিয়ে বাসায় এনে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে দেয় লোকগুলো। পুরোপুরি সব কিছু করা শেষ করতে করতে রাত 11টা হয়ে যায়। এখন ওনারা এসে ঘুমাতে পারবে। তুমি আজকে রাতে থেকে যাও। কেন, বিয়ের আগেই কি বাসর সেরে ফেলার ইচ্ছে আছে নাকি? আমি ওইসব বলিনি, রাত 11টা বাজে। সমস্যা নেই, আমি ভাবিকে বলেই এসেছি একটা ভিডিও করে নেই। যাই, তুমি সকালেই রওনা দিও তাহলে। আচ্ছা, তোমাকে বাসায় পৌঁছে দেই? অনেক কাজ করেছো, এখন আবার জার্নি করতে হবে না।
আমি চলে যেতে পারবো। রাত 11টার ভিতরে এরা বাসে এসে জানিয়ে দেয় আকাশকে। সকালবেলায় রওনা দিয়ে চলে আসে গ্রামে। তোরা না সকালে আসার কথা ছিল? কিছু কাজ ছিল, সেই জন্য আর আসা হয়নি। ক্ষেতের কি অবস্থা? ফসল বিক্রি তো করা যাবে? সেজন্য তো তোকে ডেকে আনা। বাড়িতে 2 দিন থেকে সবজি আর ফসল বিক্রি করা শেষ। এবার ওদের জমি যা ছিল সব কিছু গরিব লোকেদের চাষ করার জন্য দেওয়া হয়। আকাশের বাড়িতে যত ফার্নিচার ছিল সব কিছু গুছিয়ে রেখে দেয়। আমি তো ভেবেছিলাম এইসব শহরে নিয়ে যাব। আমি সব কিছু কিনেছি, এইগুলো নিতে হবে না। তাছাড়া একটা কাজ করলেই তো পারো। কি কাজ? ছোট মামাকে তো আমাদের বাড়িতে থাকতে দিতে পারো। আমিও সেটাই করব ভেবেছিলাম, কিন্তু তোর বাবা কি বলবে এই ভেবে আর আমারও বলা হয়নি। আমরা যখন থাকছি না তখন এইগুলো এভাবে ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে, সেজন্য তোমার ভাই বরং থাকুক। সবার সম্মতিতে আকাশের মামা চলে আসে ওদের বাড়িতে, এসে সব কিছু ঠিক করে নেয়। পরের দিন পুরো পরিবার বিদায় নিয়ে চলে আসে শহরে। ওনারা এসে দেখে ইরা রান্না করছে। ইরাকে দেখে আকাশ নিজেও চমকে যায়। আরে ইরা, তুমি এখানে? আপনারা আজকে আসবেন, এসে খাবেন কোথায়? সেই জন্য আমি এসে রান্না করে দিচ্ছি। তাহলে আকাশ, আমাদের রুম কোনটা? তাহলে ফ্রেশ হয়ে না হয় রান্না করব ইরাকে নিয়ে। ঠিক আছে, চলো। রুম দেখিয়ে দেয়, সব কিছু ওনাদের পছন্দ হয়। উনি ফ্রেশ হয়ে রান্না করতে থাকে ইরাকে সাথে নিয়ে। ইরা, তোমার মা বাবা কবে আসবে? নাকি আমাদেরই যেতে হবে? কোথায় আন্টি? আমরা কিন্তু সব জানি, বুঝেছো? সেই জন্য কালকে তোমাদের বাড়িতে যাব কথা বলতে। সত্যি বলছো আম্মু? কথাটা বলে লজ্জা পায়। আকাশের মা ইরাকে বুকে টেনে নেয়। রান্না শেষে খাবার খেয়ে ইরা ওনাদের সাথে গল্প করে চলে যায়। পরের দিন আকাশ ওর বাবা মাকে নিয়ে ইরাদের বাড়িতে আসে। আকাশ, বাড়িতে অনেক সুন্দর করে বানিয়েছো। সামর্থ্য যতটুকু আছে তা দিয়ে হয়ে যায় আর কি। আমরা তাহলে ওদের বিয়ের তারিখ ঠিক করে ফেলি। মা, 10 দিনের পরেই আমার জন্মদিন। ওই দিনটা বরং বিয়ের তারিখ ঠিক করো, তাহলে জন্মদিন আর বিয়ে একই তারিখে পালন করতে পারবো। তোর কি লজ্জা হচ্ছে না নিজের বিয়ের তারিখ বলতে? থাক না, ইরা যখন বলছে আমাদের কোনো আপত্তি নেই। ইরার পুরো পরিবার আকাশের বাড়িতে আসে। তারপর ইরার জন্মদিনের দিন বিয়ের তারিখ ঠিক করা হয়। এরপর ওনারা চলে যায়। এরপর ওদের বিয়ের শপিং মিলে অনেক কাজ চলতে থাকে। ঠিক সেই সময় ইরা ভার্সিটিতে আসে। ইরা, তুমি এতদিন পরে ভার্সিটিতে এলে যে? আমার বিয়ে ঠিক হয়েছে। সেটা তো আমি জানি, নীলাকেও বল। আমার জন্মদিনের দিন আমার বিয়ে, তোমরা কিন্তু অবশ্যই আসবে। ছেলে কি করে? ছেলে জব করে। আচ্ছা, আমরা তাহলে অবশ্যই আসবো। আচ্ছা, আমি তাহলে এখন চলি। চলে আসে বাড়িতে। নীলা ওর বাবার কাছে যায় আবারও। বাবা, তুমি আকাশের বাবা মার সাথে কথা বলে কি দেখবে? দেখ, যেখানে আকাশ তোকে পছন্দ করে না সেখানে কি দরকার তোর বিয়ে করার? কিন্তু বাবা, আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। দেখ, যা হওয়ার হয়ে গেছে, এ নিয়ে আর ভাবতে হবে না তোকে কোনো কিছুই। ঠিক আছে বাবা, আমার বান্ধবী ইরার বিয়ে 2 দিন পরে, আমি ওখানে যাব। ঠিক আছে। এদিকে বিয়ের দিন আকাশ রেডি হয়ে ওর বাবা মা আরও কিছু আত্মীয় নিয়ে চলে আসে ইরাদের বাসায়। এখন পর্যন্ত কিন্তু নীলা জানে না ইরার সাথে কার বিয়ে হচ্ছে। সবাই ওদের আগ্রহ নিয়ে বসে আছে। কাজী এসে বিয়ে পড়ে। নাম শুনে নীলা বুঝতে পারেনি, কেননা আকাশের ডাক নামটাই শুধু নীলা জানে। কাজী চলে যায়। ইরা, তোমার তো বিয়ে হয়ে গেল, তা বরের মুখটা তো দেখতেই পাইনি। আরে, দেখতে পারবে তো, আমার বর অনেক লাজুক তো, সেই জন্য রুমে নিয়ে দেখাবো। কিছুক্ষণ পরে রুমে চলে আসে। এবার আকাশ পাগড়িটা ঘুরিয়ে পড়ে এতে। আকাশ, তুমি এখানে? তার মানে তোমার সাথেই? ঠিক ধরেছ, আমরা এখন স্বামী স্ত্রী। তার মানে তোমরা দুজনে আমার সাথে এতদিন নাটক করেছিল? এখানে নাটকের কিছুই হয়নি। তোমাকে আমি অনেকবার বলেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তাহলে সেখানে আমার তো কোনো দোষ নেই। কিন্তু ইরা, তুমি তো আমাকে বলতে পারতে। ওকে আমি মানা করেছি যেন তোমাকে না বলে, বুঝতে পেরেছ? এখন তুমি আসতে পারো। আকাশ, কাজটা তুমি মোটেও ভালো করে না। দেখো, ভুলটা তোমার। আমি অনেক আশায় ছিলাম তোমার, কিন্তু সব কিছু নষ্ট করে দিলে আকাশ। আমি তোমাকে কোনো রকম কোনো আশা দেইনি, বুঝতে পেরেছ? ঠিক আছে, তবে আকাশ, আমি কিন্তু তোমাকে ছাড়বো না।
কথাটা তুমি মনে রেখো। নীলা তো রাগ করে চলে যায়, কিন্তু তাতে ওদের কি আসে যায়? চলো এবার তোমার বাড়িতে। হ্যাঁ চলো তাহলে। ইরাকে নিয়ে আকাশ ওর বাড়িতে আসে। এরই ভিতরে রুম তো ঠিক হয়ে যায় সাজানো। বান্ধবী, আর যাই করিস ভাইয়াকে বলবি ব্রেক যেন না করে। কিসের ব্রেক? ওটা ভাইয়া ঠিকই বুঝতে পেরেছে। যাই হোক, আমি ঘুমোবো কোথায়? তার চেয়ে ভালো আমি বাসায় ফিরে যাই। এখানে কাউকে চিনি না, কারোর সাথে। তবে সকালে কিন্তু ফিরে আসবি বলে দিলাম। হ্যাঁ আসবো ফিরে, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। ঠিক আছে, যা তাহলে, সাবধানে। পুরো রুম আলো অফ, শুধু চাঁদের আলোতে রুম কিছুটা আলোকিত। তারপর ওরা এসে বারান্দায় দোল খেতে থাকে। রাত ৩টা। অনেক হয়েছে, এবার চলো, আমরা বাকি কাজ তো করতে হবে। এরপর বাকি কাজ। এর ভিতরে নীলার বাবা কল দেয়। আচমকা কল দেওয়াতে বুঝতে পারেনি কেন দিয়েছে। আকাশ আবারও অ্যাটাক হয়েছে। আজকে আমার বাসর রাত। এখন আমি কি করব? বাকিদের বলুন ব্যাপারটা দেখার জন্য। আমি সকালে আসব। ঠিক আছে, বলছি। এই কাজ শেষ করে তারপর গুরুত্বপূর্ণ কাজটা করতে করতে সকাল হয়ে যায়। তারপর দুজনেরই গোসল শেষ হওয়ার পরে আমি একটু বাইরে যাব, আসতে বিকাল হয়ে যাবে। নতুন বউ রেখে তুমি বাইরে যাবে? অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, না গেলেই নয়। যাও, তবে যত তাড়াতাড়ি পারো চলে আসিও। সকালবেলা নাস্তা করে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে, স্যার আমরা রাত থেকে চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু কিছুতেই সামাল দিতে পারছি না। বুঝলাম না, বারবার আমাদের উপরেই কেন অ্যাটাক হয়? সেটাই তো জানি না, এত অ্যাডভান্স টেকনোলজি আমাদের। কারণটা আমি বলছি। জি বলুন। দেখো, আমাদের হচ্ছে অ্যাডভান্স টেকনোলজির মধ্যে সবচেয়ে উন্নত মানের অফিস হচ্ছে আমাদের। সেজন্য আমাদের যদি আক্রমণ হয় তাহলে বাকিদেরও অচল হয়ে যাবে ধীরে ধীরে। এই কারণেই ওরা আমাদের উপর আক্রমণ অ্যাটাক করে। তা কতটুকু কি ক্ষতি হয়েছে তার কোনো কিছুই তো জানি না। আর কিছু সময় দিন, তারপর আপনাকে জানাচ্ছি আমরা। কিছুক্ষণ পরে পুরো তথ্য দেয়। তার উপর ভিত্তি করে আকাশে কাজ শুরু হয়ে যায়। দুপুর 2টায় এরা কল, একদিকে কথা বলতে থাকে, অন্যদিকে কাজ করতে থাকে। আচ্ছা, তোমার ঠিকানা দাও, আমি সেখানে আসছি। তুমি কেন আসবে? তোমাকে খাবার দেওয়ার জন্য। লাগবে না, আমি তোমাকে অন্য একদিন নিয়ে আসব। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি আমি। কথা শেষ, আবারও কাজ শুরু করে। কিছুক্ষণের ভিতরে পুরোপুরি কাজ শেষ হয়ে যায়। আমি তাহলে এখন যাই, আপনি থাকেন। বিকালে বাসে ফিরে আসে। এরপর আবারও ওদের রোমান্টিক আলাপ শুরু হয়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। আকাশ একটা কার্ড বের করে ইরার হাতে দেয়। আচ্ছা, আমাকে আজকে আবার যেতে হবে। তোমার ঠিকানা দিয়ে যাও। না দিলে হয় না? তুই দিবি না? আমি বাবা মাকে বলবো তুই আমাকে রেখে অন্য মেয়ের। আমাকে তুই করে বলছো? বিয়ের আগে তো তুই করেই বলতাম। যাই হোক, ঠিকানা দিবি নাকি আমিও সাথে সাথে আসবো? তারপর চলে আসে। দুপুরে খাবার রেডি করে। ওই কার্ডের ঠিকানায় এসে ইরা রীতিমতো অবাক। এটা তো হাই সিকিউরিটি সাইবার এরিয়া। ভিতরে ঢুকতে যাবে, সিকিউরিটি বাধা দেয়। ওদের পরিচয় দিয়ে তারপর ভিতরে আসে, কিন্তু তাতেও কাজ হলো না। কেননা এত বড় অফিসে আকাশকে খুঁজবে কোথায়? তখনই নীলা সামনে। পরিস্থিতি দেখে নীলা বুঝতে পারে। তার মানে আকাশ লুকিয়েছে ওর পরিচয়। একটা কাজ করি, আমি ইরাকে সরাসরি আকাশের সামনে নিয়ে যাই। তাহলে ইরা যখন সবটা জানতে পারবে তখনই আকাশকে ছেড়ে দেবে, আর সেই সুযোগটা আমি নেব। কি ভাবছো এত? আকাশ কোথায়? চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। ওর বাবার কাছে এসে কার্ড নেয়। তারপর ইরাকে নিয়ে মেন সাবের রুমে আসে। ওখানে মনিটর আর মাত্র 5 জন কাজ করছে। মনিটরের দিকে তাকিয়ে ইরা তো মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা হয়। এই, আমাকে এখানে কেন নিয়ে এলে? এখানে এনে আসলে দেখতে কি করে? এসব দেখে আমার কি কাজ? তুমি তো আকাশের কাছে যেতে চেয়েছো। কিন্তু ও এখানে থাকবে কেন? ওর তো এখানেই থাকার কথা, কেননা আকাশ একজন হ্যাকার। এমন কথা শুনে ইরাও অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা বুঝতে পেরেছে ইরা যে শকড হয়ে আছে। এই তো আমি এটাই চেয়েছি, এভাবেই ওদের মধ্যে ঝগড়া লাগবে, তারপরে আমার এন্ট্রি হবে। ও আমার থেকে এত বড় একটা কথা লুকাতে পারলো? থাক, দুঃখ করো না, কি করবে, এরা এরকমই। আমি কি চলে যাব নাকি ওকে খাবার দিব?
আমার মনে হয় তোমার চলে যাওয়াটা বেশি দরকার। ওকে, এই খাবার পারলে দিও, আমি গেলাম। তেমন কোনো কথা না বলে চলে যায়। এইদিকে আকাশও হ্যাকিং আটকাতে ব্যস্ত হয়ে পড়ে। এইদিকে রাম বাসায় ওর বাবা মার সাথে আকাশের বাবা মাকে পুরো ব্যাপারটা জানায়। আকাশ পুরোপুরি সাকসেস হয়, সেজন্য বের হয়ে যায় অফিস থেকে। তবে নীলা খাবার দেয়। ইরা খাবার এনেছিল তোমাকে দেওয়ার জন্য, কিন্তু তোমাকে দেখে না দিয়েই চলে গেল। এবার দেখো কি করবে। খাবার নিয়ে বাসায় আসে। পরিবারের সবাই বসে আছে। ওদের সবাইকে দেখে আকাশ নিচেই অনেকটা ভয় আছে। কি হয়েছে, সবাই এত চুপ কেন? আকাশ, এতদিন নিজের পরিচয় কেন লুকিয়েছো? এখানে লুকানোর মতো কি আছে? আমি তো কোনো খারাপ কাজ করছি না। কিন্তু আমাকে তো বলতে পারতে, হ্যাকিং করেই এত কিছু বানিয়েছো। আমার স্যালারি 5 লক্ষ টাকা, সে হিসেবে এইসব কিছু হওয়ার কথা না। ব্যাপারটা ওই সব না, তুমি নিজের জব লুকিয়েছো, আমাকে অন্তত একবার জানাতে পারতে। আচ্ছা, এখন তো সবাই সব কিছু জানলে আর তো কোনো সমস্যা নেই। আমিও অনেক খুশি, আমার বাদর জামাইটা একজন হ্যাকার কি। কথাটা শুনে সবাই হেসে দেয়। এখানেই গল্পের কাহিনী শেষ। নীলা যা চেয়েছিল তার কিছুই হলো না, তবে না হওয়ারই কথা, কারণ আকাশ তো আর কোনো খারাপ কাজ করছে না। সবাই ভালো থাকবেন। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।